এই ছেলে, একদম আমার কাছে আসবে না। আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। কান খুলে শুনে রাখো, এই বিয়ে আমার মতের বিরুদ্ধে হয়েছে। দেখতে পারছো? বুঝতে পারছো আমার কথা? এভাবে তাকিয়ে আছো কেন? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমার অধিকারটা দিলে চলবে। আমার কথা বুঝো নাই নাকি? আমার কাছে একদম আসবে না। আপনাকে বিয়ে করছি, কাছে আসবো না কেন? আমি তোমাকে মেনে নেই নাই তাই। বাট আমি তো মেনে নিয়েছি। আপনার ঠোঁটগুলো গোলাপি, একটু চুমু দিয়ে দেখি কেমন টেস্ট। আয়ন নদীর কাছে গেলে নদী রেখে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ন হাত ধরে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে বলল, এত রেগে যান কেন? একটু ঠোঁট তো চেক করব। আমার অনেক দিনের ইচ্ছে মেয়ে মানুষের ঠোঁটে চুমু খাওয়ার। ছি, তুমি এত নোংরা! এই বয়সে এসব কি ধরনের কথা বলছো? যাক বাবা, আমার বয়স 18, এখানে আমাকে ছোট ভাবার মানে কি? ছি, তোমার কি লজ্জা লাগে না? তুমি জানো আমি তোমার কত সিনিয়র? অত জেনে লাভ নাই, আপনি আমার বউ, এইটাই জানি। কথা কম বলেন, কিস করতে দেন, না হইলে কিন্তু। না হইলে কি? আয়ন নদীকে কিছু না বলে সোজা নদীর উপরে শুয়ে দু হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী ছোটার চেষ্টা করতে লাগলো। আয়ন 3 মিনিট পর ছেড়ে দিলে নদী জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আয়ন ঠোঁট মুছতে মুছতে বলল, বাহ, ভারী মজা তো। এই জন্যই তো বলি বন্ধুরা ওদের গার্লফ্রেন্ডের ঠোঁটে কিস করে কেন। আসলে অনেক মজা, ইয়ামি। নদী ধাক্কা দিয়ে নিজের উপর থেকে ফেলে দিয়ে বলল, ফালতু বলা, জোর করে। একটা মেয়ের সাথে এইসব করতে লজ্জা করে না? বেহায়া বলা কোথাকার। আরে ধ্যাত, বারবার লজ্জা শরমের কথা বলেন। আপনার সামনে কিসের লজ্জা? আপনি তো আমার বউ। এইটা জানোস না, স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীকে টাচ করতে হয় না? ওমা তাই? আমি তো জানতাম না। ওকে, ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আগে জানলে কিস করতাম না। ওকে, আপনি যেই দিন অনুমতি দিবেন সেই দিন মন ভরে আদর করমু, কিস দিমু। এখন গুড নাইট। অ্যান কথাটা বলে পাঞ্জাবি খুলে খালি গায়ে হয়ে পাঞ্জাবিটা ঢিল মেরে ছোপার উপর ফেলে শুয়ে পড়ল। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, কি ফালতু একটা ছেলে! আব্বু আম্মু খেয়ে কাজ পায় নাই, আমাকে এই জোকারের সাথে বিয়ে দিল। নদী বিরক্ত হয়ে মধ্যে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। অ্যান ভুরু কুচকে তাকিয়ে পড়ল। লাইট অফ করেন, আর কোলবালিশ দেওয়ার জন্য থ্যাংক ইউ। অ্যান কথাটা বলে কোলবালিশ জড়িয়ে ধরল। নদী কোলবালিশের উপর থেকে অ্যানের হাত পা সরিয়ে দিয়ে বলল, এইটা মাঝখানে রাখো, একদম ধরবে না। এইটা আমাদের মাঝে বর্ডার, বুঝতে পারছো? একদম আমার এইদিকে আসবে না। আর লাইট অফ করব না। তোমার মতো ছেলেকে আমার একদম বিশ্বাস নাই। আমি ধরবো না, একবার বলছি তার মানে ধরবো না। সো এত চিন্তা করা লাগবো না। বাট কোলবালিশ আমাকে দিতে হবে। আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। একদম না। কোলবালিশ মাঝখান থেকে সরালে থাপ্পড় মারবো একদম। এই একদম আমাকে মারার ভয় দেখাবেন না। দাদু বলছে বউয়ের কথা শুনতে, তাই চুপচাপ শুনে যাচ্ছি, না হইলে খবর ছিল। সরেন, আপনার কোলবালিশ লাগবো না। অ্যান কথাটা বলে ওর মাথার বালিশ পায়ের মাঝখানে রেখে দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। নদী অনেকক্ষণ জেগে থেকে আয়নের দিকে তাকিয়ে হাত দিয়ে চেক করতে লাগলো ঘুমিয়ে গেছে নাকি। কোনো স্বরশব্দ না পেয়ে নদী ওর মাথার বালিশটা আয়নের মাথায় দিয়ে দিল। নিজের হাতের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। আয়নের ঘুম ভাঙলে দেখে ওর মাথা নিচে বালিশ। আয়ন উঠে নদীর দিকে তাকিয়ে দেখে বালিশ ছাড়া ঘুমাচ্ছে। আয়ন ভাবতে লাগলো, কি মেয়ে রে বাবা, এত রাগ দেখালো, আবার যা না তাই বলল। কোলবালিশ দিল না, অথচ নিজে কষ্ট করে ঘুমিয়ে আমাকে বালিশ দিয়েছে। মেয়ে মানুষকে বোঝা বড় কঠিন। আয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হইলে দেখে নদী উঠে শাড়ি নিয়ে বসে আছে। আয়নকে বের হতে দেখে ওয়াশরুমে চলে গেল। আয়ন রেডি হয়ে বাইকের চাবি নিয়ে নিচে গেল। আয়নের দাদু বলে ওঠে, দাদু ভাই, কোথায় যাচ্ছ? দাদু, একটু দরকার আছে। সন্ধ্যার আগে বাসায় এসো। তোমাকে নদী দাদুমণির বাসায় যেতে হবে। কেন? যেতে হয় তাই। আচ্ছা। আয়ন কথাটা বলে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় আসলে আয়ন নদীর আব্বুকে সালাম দিল। সবার সাথে কুশল বিনিময় করে আয়ন রুমে চলে গেল। রুমে গেলে আয়ন এতগুলো মেয়ে দেখে মাথা খারাপ হয়ে যেতে লাগলো। আয়ন মেয়েগুলোকে বলতে লাগলো, হাই সুন্দরীগণ, কেমন আছো তোমরা?
আয়নের কথা শুনে নদীর কাজিনরা সামনের দিকে তাকিয়ে হেসে উঠে বলে। আরে জুনিয়র দুলাভাই যে, কোথায় ছিলেন সারাদিন? আয়ন ভিতর ঢুকে বলল। তোমাদের দেখার পরে আমি ভুলে গেছি সারাদিন কোথায় ছিলাম। তোমরা এত সুন্দর কেন? আমার মনে হচ্ছে আমার রুমে পরীদের মেলা বসেছে। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদীর আগে ড্রেসিং টেবিলের সামনে আয়নের দিকে এক পলক তাকিয়ে থাকলো। আয়ন ফ্ল্যাট করতে লাগলো। নদীর কাজিনরা বেশ মজা নিতে লাগলো। আয়ন সবার সাথে মজা করে আলমারি থেকে পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ন রেডি হলে সবাই নিচে চলে গেল। আয়ন দাদু থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো। আয়ন নদীর পাশে বসে নদীর কাজিনদের সাথে ফ্ল্যাট করতে লাগলো। পাশে আরেকটা মেয়ে থাকতেই আয়ন মেয়েটার একদম কাছে গিয়ে বলল। তোমার ঠোঁটজোড়া এত স্পষ্ট, প্রতিটা ছেলের ক্রাশ হতে একদম পারফেক্ট। আয়ন মেয়েটা ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। নদীর আগে আয়নের পাঞ্জাবি টেনে ধরে সোজা করে বসিয়ে দিল। আয়ন হেসে বলে। আরে এভাবে টান দিলেন কেন? ওনার লিপস্টিকটা সাইডে লেগে গেছে, মুছে দেওয়ার সুযোগ দিলেন না? আয়নের কথা শুনে নদীর আগে দাঁতে দাঁত চেপে বলল। তোমাকে এত তার লিপস্টিক ঠিক করে দিতে হবে না, তার জন্য তার হবু হাজবেন্ড করে দিবে। ও শালিকা, তোমার হবু বর আছে? মেয়েটা লজ্জায় মাথা নিচু করে হ্যাঁ সূচক উত্তর দিলে আয়ন বলে। আরে বাবা, শালিকা দেখি ভারী লজ্জা পেয়েছে। আয়ন সবার সাথে মজা করতে করতে চলে গেল। নদীদের বাসায় নামলো। কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে দৌড়ে আসলো। আয়ন বাচ্চাদের সাথে ভাব জমিয়ে ফেললো। বাচ্চাগুলো আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন ওদের সাথে মজা করতে চলে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ আয়ন দাঁড়িয়ে গেলে নদী ধাক্কা খেয়ে পড়ে গেল। আয়ন সহ সবাই হাঁ করে পড়ল। কানা নাকি? এভাবে কেউ হাঁটে? ব্যথা পাইলেন নাকি? হাত দেন। ফালতু কোথাকার, এভাবে দাঁড়িয়ে গেলে কেন? আয়ন হাত বাড়িয়ে দিলে নদী আয়নের হাত না ধরে পাশে বাচ্চাদের হাত ধরে উঠে পড়ল। আয়ন অপমান বোধ করলো। আয়ন কিছু দূর এগিয়ে গিয়ে নদীকে ইচ্ছে করে ফেলে দিল। আয়ন হাত এগিয়ে দিলে নদী হাত ধরতে গেলে আয়ন হাত ছড়িয়ে সামনের দিকে তাকিয়ে নদীর আম্মুকে সালাম দিল। নদীর আম্মু হাসি মুখে বলল। ওয়ালাইকুম সালাম বাবা। নদী, কি রে তুই ওইখানে বসে আছিস কেন? নদীর আগে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। ওর আম্মুর কোনো কথা না শুনে চলে গেল। নদীর আম্মু আয়নকে ভিতরে আসতে বলল। আয়ন ভিতরে গিয়ে বড়দেরকে সালাম দিলে সবাই সাথে বসে কথা বলতে লাগলো। নদীর দাদি নানিদের সাথে আয়ন আড্ডা দেওয়া শুরু করে দিল। সবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে নিল। শুনতে পেল নদীর ছোট বোন বলে। কি আপু, বলেছিলাম না নদী আপুর বর অনেক মিশুক। তোমার জামাইয়ের মতন মুখ গুমরা করে রাখে না, সবসময় হাসতে জানে কিনা কে জানে। নদীর বড় বোন কিছু বলল না। নদীর নানি দাদিরা আয়নের প্রশংসা করতে লাগলো। আয়ন নদীর রুমে গেল। দেখে নদী হাত দিয়ে রক্ত পড়ছে। নদী পা ঝুলিয়ে বসে খাটে চেপে ধরে নিচের দিকে তাকিয়ে আছে। আয়ন গিয়ে পাশে দাঁড়াতেই হাতটা ধরে বলে। আপনার হাত দিয়ে রক্ত পড়ছে, এভাবে বসে আছেন কেন? ফার্স্ট বক্স কোথায়? নদী এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল। ফেলে দিয়ে এখন নাটক করতে এসেছো? আমার হাত ধরবে না, ফালতু ছেলে কোথাকার। আমি এমন, আমাকে আপনার কাছে আসতে দিলে ভালো হবে, না হইলে আমি এমন থাকবো। তুমি জাহান্নামে যাও, তাও আমি তোমাকে আমার কাছে আসতে দেব না। আমিও আমার মতো থাকবো। যাই হোক, ফার্স্ট বক্স কোথায়? জাহান্নামে। ও মা গো, সব কিছু জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আপনি যাওয়া বাদ দিয়েছেন কেন? যান তাড়াতাড়ি ফার্স্ট বক্সটা নিয়ে ফিরে আসেন। আয়নের কথাটা শুনে নদী রেগে গেল। রাগী লুক নিয়ে তাকালে আয়ন ভুরু কুচকে তাকিয়ে বলল। একটু একটু ভয় লাগছে। বউদের এই জন্য মানুষ ভয় পায়। আমারও ভয় লাগছে। ওইভাবে তাকিয়েন না, হার্ট অ্যাটাক করে মারা যাব তো। আয়নের কথা শুনে নদীর চোখ সরিয়ে নিল। আয়ন বলল। আমার ফোনে চার্জ নাই, চার্জার আনতে ভুলে গেছি। ল্যাগেজের ভেতরে আছে। আপনি তুলছিলেন? সব তুলসি, শার্ট প্যান্ট সব আছে। আয়ন খুশি হয়ে নদীর গলা জড়িয়ে চুমু দিয়ে বলল। আই লাভ ইউ বউ। নদী আয়নের দিকে রাগী লুক নিয়ে তাকাতেই আয়ন সাথে সাথে ছেড়ে দিয়ে উঠে পড়ল। লাগেজ খুলে শার্ট প্যান্ট বের করলো। চার্জার বের করে ফোন চার্জ দিয়ে ফার্স্ট এইড বক্স ড্রেসিং টেবিলের উপরে দেখে নিয়ে এসে নদীর হাতে ব্যান্ডেজ করে দিল। ওয়াশরুমে চলে গেল। নদীর মুখে নিজের অজান্তেই হাসি ফুটে উঠল।
অ্যান ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করলো, পাঞ্জাবি পায়জামা সোফার উপরে রেখে নদীর ফোনটা নিয়ে খাটে শুয়ে পড়ল। নদী বলে ওঠে, ওই আমার ফোন কেন ধরছো? বউ বউ প্লিজ একটু গেম খেলি, সারাদিন একটু খেলতে পারি নাই। মানে? লক খুলে দেন, 3 ম্যাচ খেলে দিয়ে দিব প্রমিস, অন্য কোথাও ঢুকবো না, জাস্ট গেম খেলবো। আমি ফাজিল খারাপ হতে পারি, যা বলি ওইটাই করি, মিথ্যা বলি না আমি। নদী ফোনের লক খুলে দিল। আয়ন গেম ইনস্টল করতে লাগলো। নদী আয়নের পাঞ্জাবি পায়জামা তুলে ভাঁজ করে রেখে দিয়ে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ন ফ্রি ফায়ার খেলতে লাগলো। নদী ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ন গেম খেলছে। আয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচে চলে গেল। নদীর কাজিনরা আসলে আয়ন গেম খেলা বন্ধ করে ওদের সাথে যেতে লাগলো। নিচে গিয়ে আয়ন নদীর দিকে ফোন এগিয়ে দিল। নদী ফোন নিলে নদীর আম্মু বলল, নদী, আয়ন বাবাকে নিয়ে খেতে আয়। আয়ান চলো। আয়ন সবাইকে খাবার জন্য বলে সবাই বলে উঠল, তারা খেয়েছে। আয়ন নদীর সাথে চলে গেল। আয়ন নদীর পাশে বসে খাবার খেতে লাগলো। নদীর আম্মু বলল, কি ব্যাপার, তুই খাবি না? আমি ওই বাসায় খেয়েছি, পেটে জায়গা নাই। আমার সাথে অল্প খেয়ে নেন। আয়ন এক লোকমা এগিয়ে দিলে সবাই ওদের দিকে তাকালে। নদী আয়নকে না করবে তার আগে নদীর কাজিনরা বলে, আরে আপু, খেয়ে নাও, দুলোভাই এত করে আদর করে দিচ্ছে, খাও খাও। সবে হাসাহাসি করলে নদী লোকমান মুখে নিল। আয়ন নিজে খেতে লাগলো, নদীকেও খাওয়াই দিতে লাগলো। নদী বলে উঠল, তুমি খাও, আমি আর খেতে পারবো না। এই নোক মান্নে আর দিব না। নদীকে লোকমা খাওয়া দিয়ে পানি খাওয়াই দিয়ে আয়ন নিজে খেয়ে হাত ধুয়ে নিল। নদীর কাজিনরা টিস্যু দিলে আয়ন হাসি মুখে টিস্যু নিয়ে হাত মুছে ওদের সাথে চলে গেল। সবার সাথে ছাদে বসে আয়ন সবার সাথে ফ্ল্যাট করতে লাগলো। নদী রুমে গিয়ে ঘুমিয়ে গেল। আয়ন একটার দিকে রুমে গেলে দেখে নদী ঘুমিয়ে গেছে। আয়ন দরজা লাগিয়ে লাইট নিভিয়ে কোলবালিশ জড়িয়ে ধরে নদীর ওড়না মুখের উপর দিয়ে ঘুমিয়ে গেল। ভোরে নদীর ঘুম ভাঙলে দেখে আয়নের মুখে উপর ওনা। নদী ওনাটা নিলে দেখে আয়নের মুখ ঘেমে গেছে। নদী আয়নের মুখের ঘাম মুছতে গেলে আয়নের দিকে অপলকভাবে তাকিয়ে বলতে লাগলো, মাশাল্লাহ, কতটা মায়া মুখে, বাট কত ফাজিল। ঘুমিয়ে আছে দেখে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে, জেগে উঠলে বদমাইশের হাড্ডি হয়। নদী আয়নের দিকে মুগ্ধ নয়নে দেখতে লাগলো আর ঘাম মুছতে লাগলো। হঠাৎ করে আয়ন নদীর হাত ধরে বুকের সাথে জড়িয়ে নিল। নদী আয়নের হাত থেকে নিজের হাত ছাড়তে গেলে আয়ন নড়ে ওঠে। আয়ন নদীর হাত ছেড়ে ঘুরে শুয়ে পড়ল। নদী দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। নদী ফ্রেশ হয়ে অজু করে ওয়াশরুম থেকে বের হয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করতে মোনাজাত শেষ করে হঠাৎ আয়ন জোরে চিৎকার করে কান্না করে উঠল। নদী চমকে দৌড়ে আয়নের কাছে গিয়ে জড়িয়ে ধরল। আয়ন নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু আম্মু। আয়ান কি হয়েছে? এই আয়ান। বউ, আম্মু আম্মুকে ওরা নিয়ে যাচ্ছে। বউ, আম্মুকে নিয়ে যেতে না করো না। আয়ান কোথায় তোমার আম্মু? তুমি স্বপ্ন দেখছো, শান্ত হও। আয়ান আমার দিকে তাকাও। নদী আয়নকে ঝাঁকি দিলে আয়ন জ্ঞানে ফিরে আসলো। নদীকে দেখে সরিয়ে দিল। নদী কিছু বলবে তার আগে আয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। নদী আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, হতভম্ব হয়ে বসে থাকলো। আয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে বের হইলে জায়নামাজ বিছিয়ে দেখে আয়ান নামাজে দাঁড়িয়ে গেল। আয়ন নামাজ শেষ করলো। নদী আয়নের দিকে তাকালে আয়ন জায়নামাজ তুলে বলল, কোথায় রাখবো? আমি রাখছি, আমাকে ছেড়ে দাও। আয়ন নদীর হাতে দিলে নদী ঠিক করে রাখলো। আয়ন ওর ফোন নিয়ে গেম খেলতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ান একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমার তোমার সাথে বিয়ে হইল, সবাইকে দেখলাম, কিন্তু তোমার বাবা মা কোথায়? ওনারা ছিল, আপনি দেখেন নাই? কি? কেউ নেই তো পরিচয় করিয়ে দিল না? কেউ তো কাউকে পরিচয় করিয়ে দিল না, সবাই তো পরিচয় হতে আসলো। হি হি হি, ওনাদের দেখতে হইলে রাত হতে হয়, রাত হইলে ওনাদের দেখা যায়। মানে কি বলছো? তোমার বাবা মা ভূত নাকি? আমার মা পরি বাবা মানুষ। কি ফালতু কথা বলছো? আমার কাছে আমার মা তো পরি ছিল, দেখবেন আমার আম্মুকে। নদী আয়নের কাছে গেলে আয়ন নদীকে ফ্যামিলি পিক দেখালে নদী বলে, আসলে তোমার আম্মু অনেক সুন্দর, পরীর মতো লাগে। তাহলে ওনাকে রাত ছাড়া কেমনে দিনে দেখবেন?
রাগ উঠিও না। তোমার আম্মু পড়ে হইলে তোমার আব্বু তো মানুষ, সে কোথায়? সেই আবার আম্মুকে ছেড়ে থাকতে পারে না, তাই উনি আম্মুর সাথে চলে গেছে। কোথায়? কোথায় রাত হোক দেখাবনি, এখন ডিস্টার্ব করেন না, খেলতে দেন। নদী বিরক্ত হয়ে চলে গেল। আয়ন গেম খেলতে লাগলো। 8টার দিকে নদীর কাজিনরা রুমে ঢুকে আয়নকে টেনে নিচে নিয়ে গেল। আয়নকে নিয়ে মার্কেটে চলে গেল। আয়ন সবার ইচ্ছে মতো মার্কেট করে দিল। আয়ন এক এক করে সবার জন্য মার্কেট করে পাঠিয়ে দিল। আয়নের ফ্রেন্ড কল দিলে আয়ন চলে গেল। দুপুরে আয়নের দাদু কল দিলে আয়ন কল রিসিভ করলে আয়ন বলে, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। আয়ান, কোথায় তুমি? কি? দাদু, আমি একটু সিলেট চলে এসেছি, এখানে কাজ আছে, 4 দিন পর ফিরবো। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? তুমি কাউকে কিছু না বলে কিভাবে চলে যেতে পারো? দাদু, আমাকে যেতে হবে, বাই, পরে কথা বলছি। আয়ন কল কেটে দিয়ে ওর বন্ধুর আম্মুকে রক্ত দিতে চলে গেল। রক্ত দিয়ে বের হলে ওর ফ্রেন্ড জড়িয়ে ধরে বলে, আয়ন ধন্যবাদ দোস্ত, আম্মুর জন্য এত দূর আসছিস, অসংখ্য ধন্যবাদ। বলে ওঠে, যা শালা, তোর একা আম্মু নাকি? আমারও তো আম্মু হয়, আমাকে ধন্যবাদ কেন দিস? সর শালা। ও শোন, আমি হোটেলে যাচ্ছি, রাতে পার্টি দিমো, আসিস? আয়নের কথা শুনে ওর বন্ধু ওদের বাসায় জোর করে নিয়ে গেল। রাতে আয়ন পার্টি দিল ওর ফ্রেন্ডের সাথে কাজিনদের নিয়ে। আয়ন ওদের সাথে 4 দিন থেকে ঢাকায় চলে গেল। আয়ন বাসায় কলিং বেল বাজাতেই কাজের লোক দরজা খুলে দিল। আয়ন ভিতরে চলে গেল। ভিতরে দেখি নদীর ফ্যামিলি মানুষজন নদী বসে আছে। আয়ন সবাইকে সালাম দিল। আয়ন নদীর বড় বোনের জামাইকে দেখি বলল, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কেমন আছেন? তোমার কি কোনো কমন সেন্স নেই? কোন হিসেবে কাউকে কিছু না বলে চলে গেলে সিলেটে, তাও আবার 4 দিন থেকে আসলে? না কারোর ফোন ধরো, না কারোর কোনো SMS এর রিপ্লাই করছো। মাথায় কি সমস্যা আছে? বয়স্ক মানুষটাকে চিন্তায় ফেলতে খুব ভালো লাগে তোমার? নদী আয়নকে জানাতাই বলতে লাগলো। আয়ন কানে আঙ্গুল দিয়ে থেকে বলল, কথা শেষ হয়েছে, আরো বলবেন নাকি? আয়নের কথা শুনে রেগে ধাক্কা দিল। আয়ন সোজা টি টেবিলে কানের সাথে লেগে কপাল কেটে গেল। সবাই আয়নকে ধরল। আয়ন সবাইকে বলল, আরে তেমন কিছু হয় নাই, এত উত্তেজিত হবেন না। নদী, এইটা কি ধরনের ব্যবহার? আর একটু হইলে চোখে লাগলে কি হইতো বুঝতে পারছোস? হয়েছে, ভালো হয়েছে। কমন সেন্স ছেলেদের দেখলে মেজাজ গরম হয়। বাহ বাহ, আপনি রেগে গেলে ভালোই তো লাগে। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। নদী রেগে ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ, ফালতু ছেলে কোথাকার। আয়ন মুখে আঙ্গুল দিয়ে থাকলো। নদী রেগে আরো কিছু বলবে, তখন রূপার হাজবেন্ড রবি বলল, দি প্লিজ থামো, যা জানো না তা নিয়ে এত কথা বলো না। তোমার বোনেরা শুধু চিল্লাতেই পারো। তুমি জানো আয়ান কেন সিলেট গেছিল? হুদাই চিল্লাচ্ছ। কি জন্য আবার ঘুরতে গিয়েছিল? ফালতু ছেলে একটা। আমার হাওয়া চেঞ্জ, মন চাইছে তাই গেছি। আর দাদু, তোমাকে কতবার বলছি আমাকে নিয়ে না ভাবতে, আমি যথেষ্ট বড় হয়েছি। যাই হোক, মাথা যন্ত্রণা করছে, তার উপরে বউ কপালে রক্ত লাল করে দিল। আয়ন কথাটা বলে চলে গেল। নদী রেগে ওর আব্বু আম্মুর দিকে চিল্লায়ে বলল, নিজের চোখে দেখলে তো কি ফালতু ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো? বাদর একটা, কোথায় কি বলা লাগে তাও জানে না। কমন সেন্স লেস পোলা একটা। নদী থামো তো, ওই কমন সেন্স না, ও যথেষ্ট ভালো একটা ছেলে। আমি ছেলে হয়ে একটা ছেলের প্রশংসা করছি। আয়ান কেন সিলেট গেছিল জানো? ওর বন্ধু ওই আমাদের হসপিটালে গেছিল, ওর বন্ধুর আম্মুর রক্ত লাগতো, সেই জন্য ওখানে গেছিল। ওকে আমি 2 বছর ধরে চিনি, আমি জানতাম না ও তোমার হাজব্যান্ড। তুমি কেমন সেন্স বলো তো? 50টা মা বাবা ভাই বোন শরীরে ওর রক্ত বইছে। আমাদের হসপিটালে ওর নাম বদলে সবাই এক নামে চিনে যাবে। সবাই ওকে অসম্ভব ভালোবাসে। ও অনেক মিশুক আর দুষ্টুমি করে, বাট ও একজন মাটির মানুষ। রবির কথা শুনে সবাই যেন অবাক হয়ে গেল। রবি বলতে লাগলো, তুমি জানো কজন ওর সাথে মেয়ে দেওয়ার জন্য পাগল? সব মানুষ ওর আশেপাশে মেয়েদের এগিয়ে দেয়। তোমার তো ভাগ্য ভালো, ওর মতো হাজব্যান্ড পেয়েছো। আমি নিজেও তো আমার বোনের জন্য ওকে ঠিক করেছিলাম, বাট আমার বোন তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। শোনো, ওকে বুঝতে পারলে ও
হীরা, আর বুঝতে না পারলে ওকে বাদর ফাজিল মনে হবে। হ্যাঁ, এটাও ঠিক বলছো। বড় দাদু ভাই আয়ান দুষ্ট ফাজিল টাইপের, বাট ও অতটাও খারাপ না। দাদুমণি, তুমি যত রাখবে ওই তোমাকে তত রাগানোর চেষ্টা করবে, বাট আমার বিশ্বাস তুমি ওকে সিরিয়াস হতে শিখাতে পারবে। দাদু আর কিছু বলবে অ্যান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, দাদু, কলেজে যাচ্ছি, আরও কিছু টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে বলো তো। আজ থেকে হাত খরচ 10,000 টাকা দেওয়া হবে, ওর বেশি আর কোনো টাকা দেওয়া হবে না। আয়ন নদীর কথা শুনে হাসতে লাগলো। আয়ন বলল, সিরিয়াসলি? আমার 1 লাখ হাত খরচ লাগে? অনেক কমিয়েছি, হার কমাতে পারবো না। কানে যায় না? 10,000 টাকার উপরে 1 টাকাও পাবে না। বেশি কথা বলবে তো 500 টাকা করে কেটে নেওয়া হবে। দাদু, চুপ করে আছো কেন? তাড়াতাড়ি ম্যানেজারকে বলে দাও আমাকে যেতে হবে। দাদু ভাই, আমার হাতে কিছু করার নাই। নদী দাদুমণি 3 দিন থেকে অফিস দেখাশোনা করছে, ও যা বলে সেটাই মানতে হবে। দাদুর কথা শুনে আয়নের রাগ হতে লাগলো। আয়ন নিজেকে ঠান্ডা করে বলল, দাদু, ফান করো না, টাকাটা দিতে বলো, পার্টি করব। সবাইকে পার্টি দিতে চাইছি, মান সম্মান শেষ করে দিও না। আমি মজা করছি না। আয়নের রাগ হতে লাগলো। নদীর ফ্যামিলিকে দেখে নিজেকে কন্ট্রোল করে নিল। মুখে হাসি রেখে বলল, আপনি প্লিজ বলে দেন আমার মান সম্মানের ব্যাপার। যদি পার্টিটা না দেয় সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। কে কি করলো আমার দেখার বিষয় না। বিকেলে খরচ সহ 10K দিচ্ছি, ওইটা নিয়ে চলো। আয়নের রাগ বাড়তে লাগলো। আয়ন নদীর বাবা মাকে দেখে কিছু না বলে বের হয়ে গেল। নদীর দাদু মিটি মিটি হেসে বলল, কাজ হয়েছে। আপনার নাতিকে কিভাবে টাইট দেওয়া লাগে আমি ভালো করেই জানি। সব জায়গায় বেশি টাইট দিও না, পরে নিজেই পস্তায়ও না। ব্যাপার কি দুলা ভাই, আপনি আমার আর বড় আফার সাথে এইভাবে কথা বলেন কেন? আপনার কি ক্ষতি করছি? আমি জাস্ট বললাম এটাই। এদিকে সবাই মিলে কথা বলতে লাগলো। এদিকে আয়ন কলেজে গেলে ওর বেস্ট ফ্রেন্ড রাকিব বলল, কিরে, মন খারাপ কেন? আমার হাত খরচ মাত্র 10K, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। কি এইসব কি বলছস? মাথা ঠিক আছে? ঠিক বলছি, আমাকে 10K দিয়েছে, এই দেখ। আয়ন রাকিবকে দেখালে রাকিব অবাক হয়ে বলল, এইটাই হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে 500 টাকা কেটে নিবে। তোর দাদু হঠাৎ এমন কেন হইলো? আমার বউ করছে, আমার বউ এখন সংসারের কিপটামি শুরু করছে। কি তোর নতুন বউ এমন করেছে? ভাইরে, তোর কপালে দুঃখ আছে। রাগ হচ্ছে খালি। হাসিস না, সব রাগ তোর উপরে খাটাবো কিন্তু। থাক ভাই, চল। ওইখানে টাকাটা দিচ্ছি, নিয়ে যা, আর কিছুটা তুই কর্জ দে, ওই মাসে দিব। আচ্ছা, দিয়ে দেবো, এখন চল। আয়ন রাকিব চলে গেল। ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে ওদের টিম নিয়ে চলে গেল। আয়ন 10K বের করে দিয়ে দিল। সবাই অবাক হয়ে তাকিয়ে বলে, কি রেন, তুই তো সবসময় সবার থেকে বেশি দেশ, আজকে তুই কিপটামি করছিস কেন? আমার কাছে এর থেকে বেশি টাকা নাই। আয়নের কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো আর অনেক ধরনের কথা বলতে লাগলো। আয়ন রাগে বসে ওর এক ফ্রেন্ডকে ঘুষি মারলো। ওর সাথে ঝামেলা লেগে গেল। সবাই দুজনকে থামাতে লাগলো। আয়নকে রাকিব টেনে নিয়ে গেল। আয়ন রেগে রাকিবকে সরিয়ে দিয়ে বলল, সর, তোরা যে কেমন ফ্রেন্ড বোঝা হয়ে গেছে। তোদের আসল রূপ তো দেখলাম, অল্প টাকা দিয়েছি, সবার চেহারা রং চেঞ্জ হয়ে গেছে। রাকিব কিছু বলতে চাইল। আয়ন ক্লাস থেকে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। বাইকে উঠে চলে গেল। আয়ন রাগে বাসে চলে গেল। আয়ন বাসের সামনে গিয়ে কলিং বেল জোরে জোরে বাজাতে লাগলো। কাজের মেয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে দিলে আয়নকে দেখে চমকে গেল। আয়ন ভিতরে গেলে নদী রেগে বলল, এটা কোন ধরনের ভদ্রতা? অভদ্রর মতো কলিং বেল বাজাচ্ছিলে কেন? আর এই সময় কলেজ থেকে বের হয়ে এসেছো কেন? আয়ন কোনো কথা না বলে চাবি ছুঁড়ে মারল, জুতা ছুঁড়ে ফেলে চলে গেল। নদী কিছু বলতে যাবে, তখনই কাজের মহিলাটা বলে, ম্যাম, এখন যাইয়েন না, নিশ্চয়ই বাহিরে কিছু হয়েছে। বাহিরে ঝামেলা করে ঘরের ভেতরে রাগ দেখানোর মানে কি? থাক দাদুমণি, তুমি যাও না। ওই রেগে আছে, তোমাকে উল্টাপাল্টা বলতে পারে। এখন না যাওয়া ভালো। ওয়েট, আমি রাকিবকে কল দেই। আয়নের দাদু রাকিবকে কল দিলে, লাউড স্পিকারে দিলে রাকিব জিজ্ঞেস করলে রাকিব সব কিছু বলে দিল। আয়নের দাদু বলে ওঠে,
কথায় কথায় এই ছেলে কত যে মিথ্যা বলছে আল্লাহ ভালো জানে। তাহলে আমাদের বলবে না ডোনেশন করবে? তা না বলে আমাদের বলো পার্টি করবে। ভালো হয়েছে, একদিকে তো বুঝতে পারলো ওর ফ্রেন্ডরা আসলে কেমন। ছেলেটার সাথে এমন না করলেও পারতি। আম্মু এত দানশীল হইলে জীবন চলবে না। দান করবে না কেন? সবার মতো করলে সমস্যা কি? ছোট থেকে বেশি খরচ করে বদ অভ্যাস হয়েছে। ওইসব রাখো, খেতে আসো। নদী সবাইকে খেতে ডাকলো। ওইদিকে রুমে রাগে চোটে সব কিছু এলোমেলো করে দিল। হঠাৎ করে আয়নের ফোনে কল আসলে ফোনটার দিকে তাকাতেই সাথে সাথে কল রিসিভ করলো। বাবু কোথায় তুই? রুমে। ভালো আম্মু। আম্মু, বাংলাদেশের নাম্বার, তুমি কি দেশে এসেছো নাকি? এখন আমাকে নিয়ে যাও। আসছি। তাড়াতাড়ি করে শার্ট চেঞ্জ করে নিচে চলে গেল। কাউকে না পেয়ে ড্রয়িং রুমে চলে গেল। আয়নকে দেখে নদী বলে, খেতে বসো। খাবো না দাদু, কারের চাবি দাও। চাবি কেন দিবে? তোমার বাইকের চাবি তো ভেঙে ফেলছো, এখন আবার কিসের চাবি চাও? দাদু, ভালো আম্মু এয়ারপোর্টে তাড়াতাড়ি দাও। কি বলছিস? তোর ভালো আম্মু আসছে, আমাকে তো একবার কল দিল না। চাবি দাও তো, তার থেকে জিজ্ঞেস করো। আয়নের দাদু কাজের লোক দিয়ে চাবি নিয়ে আসলো। চাবি নিয়ে চলে গেল। নদী অবাক হয়ে গেল। নদীর আম্মু বলে উঠল, ওর ভালো আম্মু আবার কে? ওর আব্বু আম্মু দুইজন তো মারা গেছে, ওর আম্মু কোথা থেকে আসলো? আমার ছোট মেয়ে, যাকে ওই ভালো আম্মু বলে ডাকে। ও শাপলা, ওর ভালো মা? তুমি চেনো? হ্যাঁ, শাপলা তো আমার ভালো ফ্রেন্ড, একসাথে তো পড়াশোনা করছি। তুমি কি এই বাসার সবাইকে চেনো নাকি আম্মু? মোটামুটি চিনি, আলামিনের সাথে তো বিয়ে হয়েছে তাই না? কে জামাই কেউ চেনো না? হ্যাঁ। এদিকে ওরা কথা বলতে ব্যস্ত হয়ে গেল। ওইদিকে আয়ন ওর পুপির কাজিনকে নিয়ে বাসায় আসলো। বাসায় আসলে আয়ন লাগেজ নিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতে ঢুকতে আয়নের পুপি নদীর আম্মুকে দেখে দৌড়ে দুজন জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করলো। সবাই ভ্যাপাচাকা খেয়ে দেখতে লাগলো। আয়ন লাগেজের উপর বসে থেকে বলল, এমন দৃশ্য আগে মনে হয় একবার দেখেছিলাম। চেনা চেনা লাগছে আম্মু, এভাবে দাঁড়িয়ে না থেকে গড়াগড়ি খেতে পারো। আয়নের কথা শুনে দুজন লজ্জা পেয়ে গেল। সাথে সাথে একে অপরকে ছেড়ে দিয়ে বলল, 14 বছর পর দেখা হলো, কেমন আছিস? আর তোর ফ্যামিলির সবাই কেমন আছে? আর রূপা মামনি না, আমাকে চিনতে পারছো? আসসালামু আলাইকুম আন্টি। জি, আপনাকে চিনতে পারছি, বাট এটা আপনার বাসা আমি তো ভাবতেই পারছি না। রূপাকে জড়িয়ে ধরে আয়নের ফুপি আদর করতে লাগলো। আয়নের হঠাৎ করে একটা কথা মনে পড়তে লাগলো। আয়ন লজ্জে লাল হয়ে যেতে লাগলো। আয়ন বলে ওঠে, ভালো আম্মু, আমি কি তাহলে রূপা আপুকে? আয়ন কথাটা বলে লজ্জা পেয়ে গেল। নদীর আম্মু বুঝতে পেরে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি তোমার বউকে কামড় দিয়েছিলে। নদীর আম্মুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী বলে উঠল, এইসব কি বলো আম্মু? আমাকে ওই কামড় দিয়েছিল, থাপ্পড়ও তো খাইছিল। আসলে এই ছেলেটা থাপ্পড় খাওয়ারই যোগ্য। কি থাপ্পড় মারছিলেন? ওয়েট, ওই সময় তো তুমি 2 বছরের বাচ্চা ছিলে, তোমার এসব কথা কিভাবে মনে আছে? ভালো আম্মুর থেকে আপনাদের গল্প অনেক শুনছি, শেষমেশ এইটা আমার কপালে জুটলো। ডাক্তার সাহেব জিতছে, বড় আপু অনেক ভালো, আর উনি ছোট থেকে গুন্ডা ছিল। চুপ করো বেয়াদব, এখন বুঝতে পারছো আমি তোমার 5 বছরের সিনিয়র? সম্মান দিয়ে কথা বলবে। তাহলে নদী তুমি? মাশাআল্লাহ, এখনো সেই আগের মতোই তেজ রাগ আছে। তেজওয়ালা মাইয়া তোর ভাতিজির বউ। নদীর আম্মুর কথা শুনে আয়নের ফুপি অবাক হয়ে গেল। আয়নের ফুপি বলে, কি নদী আয়ানের বউ? আয়নের ফুপি মিটমিট করে হাসতে লাগলো। আয়ন ভুরকুচকে তাকিয়ে বলল, এভাবে হাসো কেন ফুপি? তুই কি এখনো রেগে আছোস? না, এখন মোটেও রেগে নেই। আমি তো আর জানতাম না যে নদী। ওইটাই তো তোর ছেলে নাকি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। নদীর আম্মু রাফিকে আদর করতে লাগলো। আয়ন বলে ওঠে, ভালো আম্মু, তোমার রুমে রেখে দিলাম লাগেজগুলো। আয়ন কথাটা বলে চলে গেল। ওর ফুপি রুমে রেখে দিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ঘুমিয়ে গেল। বিকালে ঘুম ভাঙলো। নদী আয়নের পাশে ঘুমিয়ে আছে। আয়ন নদীর দিকে তাকিয়ে ভাবতে লাগলো। ঘুমালে মিষ্টি লাগে, জেগে গেলে মনে হয় ডাইনি। কথাটা বলে আয়ন ড্রেসিং টেবিলের দিকে চোখ গেল।
আয়নের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। আয়ন খাট থেকে নেমে লিপস্টিক নিয়ে এসে নদীর মুখে লাগিয়ে দিল। বুথ বানিয়ে দিয়ে লিপস্টিক রেখে দিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। রাফি এসে বলল, আয়ান ভাই চলো বাইরে ঘুরতে যাই। কোথায় যাবি? নদীর পাড়ে যাব। আচ্ছা চল। আয়ন রাফির সাথে বের হয়ে গেল। বাইকের চাবি নিয়ে আসতে রুমে গেল। নদী রাগে আয়নের দিকে লিপস্টিক ছুঁড়ে মারল। আয়নকে মারতে গেলে আয়ন দৌড়ে নিচে চলে গেল। নদীর আগে আয়নের পিছনে পিছনে দৌড়াতে লাগলো। সবাই হাঁ করে নদীর দিকে তাকিয়ে আছে। আয়ন রাফিকে বলল, রাফি বাইকের চাবি ড্রেসিং টেবিলের উপরে আছে, তুই নিয়ে বাহিরে আয়। কুত্তা বিড়াল, তুই দাঁড়া বলছি। আয়ন মুখ ভেঙচি দিয়ে দৌড়ে পালিয়ে গেল। নদী রেগে ফুলদানি ছুঁড়ে মারতে যাবে, সাথে সাথে রূপা ধরে বলে, কি করছিস? কি তোর মুখের এই অবস্থা কেন? ওই বাদর করছে। হাত ছাড়ো আপু, ওর মুখের মানচিত্র আমি চেঞ্জ করে ফেলবো। বাদর বিড়াল কোথাকার। নদীর কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। নদী রেগে গেল আর রাফি দৌড়ে চাবি নিয়ে বের হয়ে আয়নের কাছে গিয়ে হাসতে হাসতে বলল, ভাইয়া ভাবির সাথে এমন কেন করছো? ভালো করছি, ওনার জন্য আমাকে বন্ধুদের কাছে ছোট হইতে হয়েছে। চাবি দেখে বুঝতে পারছস না? কেন, উনি কি করেছে? বাইক চালা, পরে বলছি। রাফি বাইক চালাতে লাগলো। আয়ন সব খুলে বলে। রাফি হাসতে লাগলো। এইদিকে নদী রেগে বলে, এই একবার বাসায় আসলে ওর অবস্থা যদি আমি খারাপ না করছি, আমার নামও নদী না। আম্মু আমার ধুয়ে ফেলো যাও। ওই আয়ান এমন আমার ভাসুরের মেয়ে, আসলে ওকে খুব জ্বালাই। ফাজিল একটা, ও ভয়েই আসে না আর। ফালতু ছেলে, একদম দাদু ওকে বাদর বানিয়ে ফেলেছে। নদী কথাটা বলে চলে গেল। এদিকে আয়ন রাফির সাথে ঘোরাঘুরি করে রাতে রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে 11টার দিকে বাসে আসলো। আয়ন বাসার ভিতরে ঢুকতে দেখে সবাই বসে গল্প করছে। নদী আয়ন রাফির দিকে তাকিয়ে বলে, দুজন ফ্রেশ হয়ে খেতে আসো। ভাবি আমরা বাইরে থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা। আয়ান, ফুপি, আগামীকাল তোমাদের কলেজে তুলি ভর্তি হবে, ওকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিও তো। তুলি এখানে ভর্তি হবে? ওকে না আগে বলেছিলাম এখানে আইতে? ওর আব্বুর উপর রাগ করে হয়েছিল, ওই ট্রান্সফার হবে। ওই কি হয়েছে? হাই বোকা। আয়ন পিছনে ঘুরে ভুরু কুচকে তাকিয়ে বলল, হ্যালো জান। লাথি খাবি? কেন বউ, আমি আবার কি করলাম? নিজের বউকে গিয়ে জান বল, আমারে বলতে মুখে ঘুষি মেরে দিব। তাই দেখি কেমন ঘুষি দিতে হয়। যা ভাগ। কফি বানিয়েছি, দে। আয়ন তুলির হাত থেকে কফি নিয়ে বসে চুমুক দিতে। তুলি রেগে বলল, নানু তোমার নাতিকে আজও ভালো বানাতে পারলে না। অন্যজনের মুখের খাবার কেড়ে নিতে লজ্জা লাগে না ওর? আমি আর কি বলবো? আহ, অনেক মজা হয়েছে। রাফি, তুই খাবি নাকি? এই নে। না আপু, গলা চেপে ধরবে। তুমি যাও, মার খাওয়ার ইচ্ছা নেই। খচ্চর ছেলে। তুলি তুমি বসো, আমি বানিয়ে নিয়ে আসছি। না ভাবি, ওইটাই নিব। তুলি আয়নের কাছে গিয়ে বসে জোর করে নিয়ে খেতে লাগলো। আয়ন কফি নিয়ে টানাটানি করলো। নদী রেগে বলে, ওর কফি নিয়ে এমন টানাটানি করছো কেন? ওরটা দিয়ে দাও, আমি বানিয়ে নিয়ে আসছি। ধুর, সবসময় ধমক দেন কেন? ওই তো আবার সব কিছুতে ভাগ বসাই। আমি কেন ওরে শান্তিতে থাকতে দিমু? তুই বসাস, আমি বসাই? যা ভাগ, মান সম্মান তো নাই তোর। বোকা চন্দ্রবিন্দু। ওয়েট, রাকিবের সাথে কি হয়েছে রে? কিছু না। আমি সব শুনেছি, বাট রাকিব কি করছে? সব সময় বেশি বুঝোস কেন? জোকার, চুপ থাক। তুলি রেগে মারতে যাবে, আয়ন ভেঙচি দিয়ে চলে গেল। আয়ন রুমে চলে গেলে আয়ন ফ্রেশ হয়ে রাফির রুমে গেল। ওইখানে গিয়ে ঘুমিয়ে গেল। নদী সবার সাথে গল্প করে রুমে গিয়ে দেখে আয়ন কোথাও নাই। বারান্দায় চলে গেল, সেখানেও নেই। নদী ওয়াশরুমে চেক করলো, পেল না। নদী দরজা খুলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। ভোরে ঘুম ভাঙলে দেখে আয়ন পাশে নাই। নদী উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে উজু করে ওয়াশরুম থেকে বের হয়ে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ হলে কোরআন পড়তে লাগলো। কোরআন পড়া শেষে নদী নিচে গেল। নিচে গিয়ে কাজের মহিলাদের সাথে রান্না করতে লাগলো। রান্না শেষ হলে সব টেবিলের উপর সাজিয়ে রাখতে লাগলো। আয়নের ঘুম ভাঙলে রাফির রুম থেকে বের হয়ে রুমে গেল। নদীকে কোথাও না পেয়ে ফ্রেশ হয়ে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে নদী খাবার সব সাজিয়ে রাখছে। আয়ন বলে উঠল, আপনি এত সকালে কি করেন? সারা রাত কোথায় ছিলে? ভাবি আমার রুমে ছিল। তুলির কথা শুনে আয়ন নদীর দুজন
তাকালো। ও আচ্ছা। ফালতু কথা কেন বললি? আমি তোর রুমে ছিলাম, লাথি মেরে দিব। আমি খারাপ হইতে পারি, এত খারাপ না যে তোর রুমে গিয়ে থাকমু, তাও রাতে। আমার বউ থাকতে তোর কাছে কেন থাকমু? ফালতু। ও মা, তাই? তাহলে বউ রেখে রাফির রুমে কি করছিলি? বিকালের বউয়ের মুখ 12টা বাজিয়ে দিয়েছিলাম। আমার সাথে যদি কিছু করে সেই ভয়ে রাফি রুমে ঘুমাইছি। আয়নের কথা শুনে নদীর মন কিছুটা শান্ত হলো। তুলি হাসতে হাসতে নিচে নেমে বলে, ভাবি মনে হয় তোর প্রতি অত সিরিয়াস না। আমি যখন বললাম তুই আমার সাথে ছিলি, কোনো কিছু বললো না, জাস্ট বললো তার মানে তুই যেখানে ইচ্ছে সেখানে যা, ভাবির কিচ্ছু যায় আসে না। তুলির কথা শুনে আয়নের খারাপ লাগলো। নদী আয়নের মুখ দেখে বুঝতে পেরে তুলির দিকে তাকিয়ে বলল, এটা আবার কেমন কথা? আমি আমার স্বামীকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমার বিশ্বাস আমার স্বামী আমাকে রেখে অন্য মেয়ের সাথে এমন কিছু করবে না। যেখানে আমার খারাপ লাগবে আমি আমার স্বামীকে বিশ্বাস করি। নদীর কথা শুনে আয়ন অবাক হয়ে গেল। সবাই নদীর কথা শুনে বলল, গুন্ডি স্বামীর ওপরে বিশ্বাস রাখা খারাপ কিছু না। আয়ান, মাথায় রাখিস, বিশ্বাস কখনো ভাঙিস না। ফুপির কথা শুনে সবাই সামনের দিকে তাকালো। আয়ন নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তুলির বিষয়টা ভালো না লাগলে চলে গেল। আয়ন নদীকে বলল, আপনাকে সাহায্য করি। না, হয়ে গেছে। নদী কাজ শেষ করে বলল, অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি রেডি হয়ে আসছি। আপনারা বসে পড়েন আন্টি, আমি তাহলে পরিবেশন করে দিই। তুমি আসো, একসাথে সবাই খাবো। আমিও যাই কলেজের জন্য রেডি হয়ে নেই গা। আর ওই তুইও রেডি হয়ে নে। নদীর পিছন পিছন চলে গেল। রুমে ঢুকতেই নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে নদী কেঁপে উঠল। নদী নিজেকে সামলে নিয়ে সামনের দিকে ঘুরে রাগী লুক নিয়ে বলল, এই আমাকে জড়িয়ে কেন ধরছো? তোমাকে কতবার বলবো আমাকে ধরবে না? তুমি তো আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, তাহলে আমি ধরলে সমস্যা কোথায়? কে বলেছে তোমাকে আমি ভালোবাসি, বিশ্বাস করি? মানুষের সামনে তাই চাই নাই ছোট হও। তুমি যা ইচ্ছা তাই করো, আমার কি তাতে? তুমি কোনো মেয়ের সাথে ঘুমাবে, কোন মেয়ের সাথে থাকবে, এটা আমার কিছু যায় আসে না। তাহলে সব মিথ্যা ছিল? হ্যাঁ। ওকে সরি, আর ধরবো না। আইন মন খারাপ করে আলমারি থেকে কলেজ ড্রেস বের করে পরতে লাগলো। নদী ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিল। নদী ওদের পিছন পিছন যেতে লাগলো। তুলি নদীকে দেখে আয়নের বাইকে বসে শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরল। নদীর রাগ হতে লাগলো, কিন্তু কিছু না বলে গাড়িতে উঠে পড়ল। আয়ন গাড়ির সামনে দিয়ে চলে যেতে লাগলো। নদী অফিসে গেল। আয়ন কলেজে চলে গেল। কলেজে গিয়ে সোজা তুলিকে নিয়ে প্রিন্সিপালের কাছে চলে গেল। তুলিকে ভর্তি করিয়ে দিয়ে দুজন ক্লাসে চলে গেল। রাকিব আসলে আয়ন কিছু না বলে চলে গেল। আরে ভাই, আমার সাথে কেন রাগ দেখাচ্ছিস? রাগ তো ওর মাথায় যে ঢুকেছে, ওইটাই বের হবে না। আমি কিছুই করলাম না, তারপর আমার উপর রাগ দেখাচ্ছিস? তো কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ, চল বাইরে যাই। রাকিব তুলি বের হয়ে গেল। আয়ন সাদে চলে গেল। আয়ন সাদে গিয়ে নদীকে বারবার কল দিতে লাগলো। নদী কল রিসিভ করলে আয়ন কণ্ঠ চেঞ্জ করে বলল, আসসালামু আলাইকুম জান, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। এই কে আপনি? জান, আমাকে চিনছো না? রং নাম্বার। কথাটা বলে নদী কল কেটে দিল। এদিকে আয়ন আবার কল করতে লাগলো। বারবার কল করে নদী রেগে কল রিসিভ করে বলল, এই সমস্যা কি? বারবার কল দিচ্ছেন কেন? আমাকে আর কল দিলে খবর আছে। জান, তুমি আমার সাথে এমন কেন করছো? আমার সাথে এমন করে কথা বলো না, আমার অনেক কষ্ট লাগে তো। স্টুপিড, আমি তোমার জান না। নাম্বার চেক করে দেখো কোথায় কল দিয়েছিস। আমি তো ঠিক জায়গায় কল দিয়েছি। জান, তুমি আমাকে সত্যিই চিনছো না? এই তোর বাড়ি কই? নাম কি বলতো? আমার নাম সবুজ। আমাকে চেনো না নাকি এমন কেন করছো? মিস্টার সবুজ, আপনি ভুল জায়গায় কল দিয়েছেন, দয়া করে বিরক্ত করবেন না। সত্যি চিনছো না আমাকে? নদী গালাগালি করে ব্লক মেরে দিল। আয়ন কানের ভিতর আঙ্গুল দিয়ে বলল, ওরে বাবা, এ কি জিনিস? আরেকটা সিম আছে ডিয়ার বউ, দেখি কি করো। আয়ন সিম খুলে আরেকটা সিম তুলে আবার নদীকে কল দিতে লাগলো। নদী এবার কল রিসিভ করলো না। আয়ন অনেকবার দিলে নদী কল রিসিভ করতেই আয়ন বলে ওঠে, জান, তুমি আমাকে ব্লক কেন মারলে? কুত্তা, আবার তুই কুত্তা? আমার পেছনে লেগে কোনো লাভ নাই। আমার হাজবেন্ড আছে, আমি বিবাহিত। ফালতু বেশি বুঝিস না। তোকে বের করতে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। জেল না খাটতে চাইলে
আর কল করিস না বলে দিলাম। নদী বিরক্ত হয়ে কল কেটে দিল। আয়ন মুচকি হেসে বলল, হি হি হি। তার মানে বউয়ের কোনো এক্স নাই, তাহলে আমাকে মেনে কেন নেয় না? কি সমস্যা? আমি তো ভেবেছিলাম প্রেমিক আছে এই জন্য এমন করে, বাট প্রেমিক থাকলে তো এমন করে বলতো না। ওয়েট, আরও চেক করতে হবে, এত শিওর হওয়া ভালো না। আয়ন কথাগুলো ভাবতে ভাবতেই চলে গেল। নিচে গিয়ে ক্লাস করতে লাগলো। স্যার আসলে ক্লাস করতে মনোযোগ দিয়ে সব ক্লাস শেষ করে আয়ন সোজা অফিসে চলে গেল। আয়নকে দেখে সবাই অবাক খুশি হয়ে আয়নের সাথে কথা বলতে লাগলো। আয়ন সবার সাথে কথা বলে উপরে চলে গেল। নদীর অ্যাসিস্ট্যান্ট আয়নকে দেখে অবাক হয়ে গেল। আয়ন কিছু না বলে ভিতরে গেলে নদী আয়নকে দেখে বলল, তুমি এখানে? আপনাকে দেখতে আসলাম আপু, আমার ওনার সাথে কথা আছে, তুমি একটু পরে আসো। নতুন বিয়ে হয়েছে, বুঝো তো। আয়নের কথা শুনে অ্যাসিস্ট্যান্ট মিটমিট করে হেসে বের হয়ে গেল। নদী রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, কি বুঝবে উনি? কি বোঝাবে তুমি ওনাকে? কিছু না, আমার কিছু টাকা লাগবে, প্লিজ টাকা দিতে বলেন। কিসের টাকা? বাইকের তেল শেষের দিকে। 10কে দিয়েছি। টাকা কি করছেন? হারিয়ে ফেলছি, প্লিজ দেন না, না হইলে কিন্তু সবাইকে ডেকে নিয়ে এসে কিস করব। থাপ্পড় মারবো বেয়াদব কোথাকার। কত লাগবে? 10কে দিলে হবে। থাপ্পড় চেনো? ফুল ট্যাঙ্কি ভরতে কত লাগবে? চাবিটা এটা চেঞ্জ করব, আর একটা বোর্ড পছন্দ হয়েছে, আর একটা টি শার্ট কিনবো। মার চেনো? রুমে যে এতগুলো জিনিস, ওইগুলো কে পরবে? ওইগুলো একটা করে যদি প্রতিদিন পরো তাও তো 2 বছর চলে যাবে। স্টোর রুমে ভালো ভালো জিনিস ফেলে রেখেছো। জিনিস অপচয় যে করে সে হইল শয়তানের বড় ভাই। ওমা তাই? আপনি তো শয়তানের ভাবি। অ্যান কথাটা বলে হাঁটতে লাগলো। নদী রেগে বলল, অফিস থেকে বের হও, মেজাজ গরম করো না। সকালে থেকে কোন বাদর একজন জ্বালাচ্ছিল, আবার তুমি এসেছো। কে জ্বালাচ্ছে? কার এত বড় সাহস আমার বউকে জ্বালায়? নাটক কম করো। বলো কে জ্বালাইছে, কার এত বড় সাহস? এত ভাব দেখাচ্ছ, ওই নাম্বারের মানুষকে খুঁজে দিতে পারবে? কোন নাম্বার? এই যে এই 2টা নাম্বারের মালিক একজন। খুঁজে বের করে দিতে পারো তাহলে টাকা দিব। ও মা, এতবার কল দিয়েছে, ভয়েস রেকর্ড হয়েছে, শুনি কি বলছে। শোনা লাগবে না, বের করতে পারবে কিনা বলো। পারবো, এর জন্য 15,000 টাকা দিতে হবে। বাদর একটা, এত টাকা দিতে পারবো না, 10কে দিব। ওকে হাতে টাকা দাও, তাহলে 1 সেকেন্ডের ভিতরে বের করে দিব। তোমাকে বিশ্বাস নাই, আগে কাজ করো তারপর টাকা। না, আগে টাকা তারপর কাজ। আর আমার বউকে বিরক্ত করছে, তাকে কি আমি ছেড়ে দিব নাকি? নদী আয়নের কথা শুনে বিশ্বাস হলে নদী টাকা বের করে দিল। আয়ন নদীর সামনে গিয়ে গালে কিস করে বলল, ধন্যবাদ বউ। যাই হোক, উনি হয়তো তোমার এক্স বয়ফ্রেন্ড হতে পারে, বা তাদের থেকে নাম্বার নিয়েছে। না হইলে কিভাবে নাম্বার পাইলো? কেন সম্ভব না? তোমার বয়ফ্রেন্ড থেকে পাইছে? বাহ, সেই তোমার এক্স। বাল, আমি রিলেশন করি নাই কখনো। আর আমার ফ্রেন্ডদের থেকে নাম্বার পাওয়া সম্ভব না, কারণ আমার নাম্বার অন্য কাউকে দেওয়ার সাহস পাবে না। আমার রাগের ব্যাপারে ওরা জানে। ও আচ্ছা, সত্যি তুমি রিলেশন করো না? তাহলে আমাকে মেনে নিতে তোমার কি সমস্যা? এ কি, এক কথার ভিতরে অন্য কথা নিয়ে আসবে না তো? রাগ হচ্ছে কিন্তু। আচ্ছা, রাগ করো না, আর কল দিয়ে বিরক্ত করবে না। তুমি কিভাবে জানলে শুনি? বাদ দাও, কাজ করো। আচ্ছা, কিছু অর্ডার দাও না, ক্ষুধা লাগছে। কি খাবে? পিৎজা অর্ডার দাও। বাইরে গিয়ে খেয়ে আসো। কিপটা, পিৎজা খাওয়ার টাকা দাও। এত টাকা টাকা করো কেন? কি করব? বউ যদি কিস করতো বা আদর করতো তাহলে এইসব দরকার ছিল না। বেয়াদব একটা, যাও এখান থেকে। বউ আর একটা বিয়ে করলে কেমন হবে? তুমি অফিস সামলাবে আর ওই আমাকে সামলাবে। আয়নের কথা শুনে নদী রেগে ধমক দিলে। আয়ন ভয়ে কেবিন থেকে বের হয়ে যেতে গিয়ে আবার ঘুরে দৌড়ে গিয়ে ঠোঁটে কিস করে দৌড়ে পালালো। নদী মুচকি হেসে দিল, হাসি দিয়ে কাজ করতে লাগলো। আয়ন অফিস থেকে বের হয়ে বাইক নিয়ে চলে গেল। বাইকের চাবি ঠিক করে তেল তুলে মার্কেটে চলে গেল। কিছু শপিং করে রেস্তোরাঁর খাবার খেয়ে সন্ধ্যার দিকে বাসে চলে আসলো। তুলি আয়নকে দেখে বলে উঠল, কি রে, ওর ভিতরে কি? শপিং করছি সেইগুলো। তোর না টাকা নেই শুনলাম, তাহলে কেমনে করলি? বউকে পটিয়ে টাকা নিয়েছি। কি? নদীকে পটিয়ে টাকা নিয়েছো? আসতে বলেন। উনি কি এসেছে? রুমে গেছে, বাট কেমনে করলে? ওয়েট বলি, শুনলে আমাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। ওকে বলো আস্তে। আইন অফিসের সব কথা বলতে লাগলো। বলা শেষ হলে সবাই হাসতে লাগলো। রূপা বলে ওঠে,
করছোটা কি? ও যদি জানে ওই কল তুমি করে বিরক্ত করছো, তাহলে তোমাকে কি করবে আল্লাহই ভালো জানে। সাবধানে দেখো, সিম বেরিয়ে ফেলো। ওকে আপনারা যেন বলেন না। আমি রেকর্ড করেছি। আমাকে যদি শপিং না নিয়ে যা তাহলে ভাবিকে বলে দিব। শাকচুন্নি ওনার কানে গেলে তোর মাথা আস্ত থাকবে না। দেখা যাবে, আমি যাচ্ছি। 3000 দেয়। হবে না। আরে আমার কাছে নাই তো বেশি, বোঝার চেষ্টা কর, পরে দিব। এখন 3000 নে। ওকে দে। টাকা দিব, আমাকে ফোন দে, আমি ডিলিট করব তাহলে। এক হাতে টাকা, অন্য হাতে ফোন। আয়ন এক হাত দিয়ে ফোন নিল, অন্য হাত দিয়ে টাকা নিল। ভয়েস ডিলিট করলে আয়ন ফোন দিতে গিয়ে ছো দিয়ে টাকা নিয়ে বলল, জাভাক আমার টাকা নিতে এসেছে। আমি কত বাহানা করে টাকা নিলাম, আর উনি এসেছে আমার থেকে নিতে। যা, ভালো আম্মুর থেকে নে নে। বাহ, আমার বউকে পটিয়ে নেগে যা। কিপটা পুঞ্জস পোলা। ভ্যা। আয়ন মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়ন 1000 টাকা দিয়ে বলল, নে চকলেট খাস, আমার কাছে থাকলে দিতাম, বাট উনি যে বউ জীবনেও দিবে না। আমাকে শয়তানের বড় ভাই বানিয়ে পর্যন্ত দিয়েছে। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। তুলে 1000 টাকা নিয়ে বলল, কিপটা কুঞ্জর পোলা, যা নিব। আয়ন চলে গেল। রূপা হাসতে হাসতে বলে, বাহ, দয়ালু আছে। আলহামদুলিল্লাহ, ওকে অনেকটাই সোজা করে ফেলেছে। আমি জানতাম দাদুমণি পারবে। সবাই হাসাহাসি করতে লাগলো। আয়ন রুমে গিয়ে দেখে নদী গোসল করে তোয়ালে পেঁচিয়ে বের হয়েছে। সাথে সাথে আয়নকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়ন অন্যদিকে তাকিয়ে খাটের উপর থেকে শাড়ি সরিয়ে শপিং ব্যাগ থেকে বের করে শাড়ি রেখে দিয়ে আস্তে আস্তে ওয়াশরুমে ঢুকে পড়ল। নদী খাটের উপর থেকে শাড়ি নিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে হাসি মুখে শাড়িটা পরতে লাগলো। আয়ন গোসল করে তোয়ালে পরে বের হলে নদীকে আয়নে দেওয়া শাড়ি পরা দেখে আয়ন অনেক খুশি হলো। আলমারি থেকে প্যান্ট বের করে পরে নিল। শার্ট পরে নদীর পিছনে দাঁড়িয়ে পড়ল। দুইজনকে মানাইছে তাই না? নদী কথাটা বলার সাথে সাথে রাগী লুকনি বলে, একে ফালতু লাগছে, আর আমার পেছনে দাঁড়িয়ে আছো কেন? সরো। আয়নকে সরিয়ে দিয়ে চলে গেল। আয়ন শার্ট পরে দেখতে লাগলো আয়নায়। নদী আর চোখে আয়নকে দেখতে লাগলো। আয়ন শার্টটা খুলে আলমারি থেকে টি শার্ট বের করে পরে নিল। বুট পরতে লাগলো, চেক করে রেখে দিল। নদী আয়নের দিকে তাকিয়ে আয়ন তাকালে অন্যদিকে তাকায়। আয়ন বলে ওঠে, আপনার জন্য একটা জুতা পছন্দ হয়েছিল, বাট 4000 চাই। আমার কাছে 1000 কম ছিল, তাই নিতে পারি নাই। পরের মাসে টাকা দিলে ওইটা কিনে নিয়ে এসে দিব। আপাতত শুধু শাড়ি আনছি, কিছু মনে করেন না। আয়নের কথা শুনে নদী খুশিতে চোখের কোণায় পানি চলে আসলো, তাদেরকেও মুছে ফেল। আয়ন আলমারির কাছে গিয়ে শার্ট রেখে দিল, জুতার কালেকশন জুতা রেখে দিল। আয়ন ফোনটা নিয়ে গেম খেলতে বসলে নদী বলল, 1 ঘন্টা গেম খেলে পড়তে বসবে, যদি না শুনো কপালে দুঃখ আছে। ওকে। নদী ওয়াশরুমে গিয়ে শার্ট প্যান্ট ধুয়ে ছাদে চলে গেল। আয়ন গেম খেলতে লাগলো। রাফি ছাদে নদীকে দেখে বলল, ভাবি একটা উপকার করবেন? এই কি হয়েছে, এত ভয় পেয়ে আছো কেন? ভাবি, ভাইয়ার গেমের রিপোর্টটা ভেঙে ফেলেছি। ভাইয়া জানলে আমাকে আস্ত রাখবে না। ভাইয়া সব কিছু দিতে পারে, গেমের কোনো কিছু কেউ নষ্ট করলে রেগে যায়। এত ভয় পাওয়ার কিছুই নাই, ভালো করেছো। পড়াশোনা তো নাই, খালি গেম খেলে। আমার অনেক ভয় লাগছে, খেপে গেলে সামলানো যাবে না। এত ভয় পাওয়া না। তোমার ভাবির উপরে ভরসা আছে তো নাকি? ভরসা করছি জন্যই তো বলতে আসলাম। চলো নিচে যাই। নদী রাফির সাথে চলে যেতে নিলে হঠাৎ আয়ন পাশের রুমে যেতে দেখে। রাফি বলল, ভাবি, ভাইয়া ওই রুমে যাচ্ছে। আয়ান। নদীর কথা শুনে আয়ন পিছনে ঘুরে তাকিয়ে বলল, কিছু বলবেন? নিচে আসো, নুডলস রান্না করব। রাফি বলল তুমি নাকি অনেক পছন্দ করো। চলো নিচে যাই। পরে যাচ্ছি, একটু কাজ আছে। আসতে বলছি আসো, আমাকে কাজে সাহায্য করতে হবে, আসো। চলে গেল। নিচে গেলে তুলি বলে ওঠে, বাহ, ভাবির শাড়িটা পরে তো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। দুইজন রান্নাঘরে যাও, আমি একটু কথা বলে আসছি। রান্নাঘরে গিয়ে ওরা কি করছে? নুডলস খাবো, ভাবি রান্না করে দিবে, আমরা সাহায্য করব। আয়ন রাফি চলে গেল। দুজন পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। নদী কথা বলে রান্নাঘরে গিয়ে দেখে আয়নের চোখ দিয়ে পানি পড়ছে। নদী বলে ওঠে, কান্না করো কেন, কি হয়েছে? আমার বউ আমাকে মারছে তাই কান্না করি। ফাজিল। দুজনকে সরিয়ে দিয়ে নদী কাটাকাটি শেষ করে রান্না করতে লাগলো। আয়ন নদীর আঁচল দিয়ে চোখ আস্তে আস্তে মুছতে লাগলো। মুছে শয়তানি হাসি দিয়ে নদী ভুরকুচকে তাকিয়ে বলল, এটা কি হলো? আমি কিছু করি নাই।
না ভাবি, ও আপনার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছেছে। রাগী লুক নিয়ে তাকাতে আয়ন অন্যদিকে তাকে শীষ বাজাতে বাজাতে চলে গেল। নদী আয়নের ব্যবহার দেখে হেসে দিল। রাফি হেসে বলল, রাফি ভাইয়া আপনাকে ভালোই ভয় পায়। ভয় না, সম্মান করে আমাকে, আমি বুঝি। ও আচ্ছা। রাফি নদীর সাথে দাঁড়িয়ে কথা বলতে লাগলো আর কাজ করতে লাগলো। আয়ন সোফায় বসে তুলির সাথে দুষ্টামি করতে লাগলো। তুলি বিরক্ত হয়ে আয়নকে মারতে লাগলো। আয়ন তুলির চুল ধরে টেনে ধরতে লাগলো। তুলি আয়নের চুল ধরে টেনে ধরলো। সবাই ওদের থামতে বলে দুজন কেউ শুনলো না। নদী নুডলস নিয়ে এসে দেখে আয়ন তুলির একদম বুকের কাছে চলে এসেছে। নদী রেগে ধমক দিয়ে বলল, আয়ান হচ্ছেটা কি? নদীর কণ্ঠ শুনে আয়ন চমকে গেল। আয়নের চুল না চালে আয়ন ধরে রাখলো। নদী নুডলস টেবিল উপর রেখে আয়নের হাত ধরে তুলির চুল ছাড়িয়ে নিল। রাফি তুলিকে ধরে ছাড়িয়ে নিল। আয়নের দিকে রাগী লুক নিয়ে বলল, আয়ন ফালতু ছেলে একটা, মানুষের চুল ধরে টানটানি করো, তোমার জ্ঞান বুদ্ধি হবে না, পাগলের মতো কাজ করো। আমাকে বকা কেন দিচ্ছেন? ওই তো আমার চুল ধরে দেখেন তুলে ফেলছে। যাও রুমে যাও, তোমাকে যেন তুলির আশেপাশে না দেখি, দেখলে তোমার খবর আছে। ফালতু। উঠে চলে যেতে তুলির দিকে তাকাতেই তুলি ভেঙচি দিয়ে হাসতে লাগলো। আয়ন রেগে বলে ওঠে, ওর কিছু হয় নাই, ওই যে আমাকে আবার ভেঙচি দিল। তোমাকে ওই দিকে কেন তাকাতে হবে? যাও। আয়ন চলে গেল। নদী সবাইকে নুডলস দিতে লাগলো। আয়নের নুডলস নিয়ে নদী চলে গেল। রুমে গিয়ে দেখে আয়ন ফোন চালাচ্ছে। আয়নের দিকে দিলে আয়ন বলল, খাবো না। নিতে বলছি নাও। মেয়েদের চুল কখনো ধরবে না, মেয়েদের চুল হইল দুর্বল। ওই যদি অজ্ঞান হয়ে যেত? আমি তো আস্তে ধরেছিলাম, ওই আমার চুল পর্যন্ত তুলে ফেলছে। ওর সাথে লাগতে গেছো কেন? আয়ান তুমি কিন্তু এখন ছোট নাই, তুমি বড় হয়েছো, একটু বোঝো। তুলিও বড় হয়েছে, হুটহাট করে ওর শরীরে হাত দিবে না তো। আমার কিন্তু একদম পছন্দ না এসব। আপনিও তো ধরতে দেন না। নদী কথাটা শুনে চুপ হয়ে গেল। আয়নের দিকে তাকিয়ে বলল, নুডলস খাও, কথা কম বলো, আর ওই সাইডে যাও, আমি কাজ করব। নদী কথাটা বলে আয়ন সরে গেল। নদী ল্যাপটপ নিয়ে বসে পড়ল। আয়নের দিকে নুডলস এগিয়ে দিলে আয়ন নিল। খাইতে গিয়ে নদীর দিকে তাকিয়ে বলল, আপনি খাইছেন? আমি খাবো না, তুমি খাও। আমি খাওয়াই দেই। লাগবে না, খাও। আয়ন নদীর দিকে এগিয়ে দিল। নদীর রাগী লোক নিয়ে তাকালে আয়ন নদীর দিকে অস্বাভাবিকভাবে তাকাতেই নদী হাঁ করল। আয়ন হাসি মুখে খাওয়াই দিল। আর নিজেও খেতে লাগলো আর নদীকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ হইলে নদী বলল, যাও পড়তে বসো। এখন যা বলছি ওটাই করো। আয়ন বাটি রেখে আয়ন রুম থেকে বের হবে, তখন নদী বলে ওঠে, ওই কোথায় যাও? ওই পড়ার রুমে যাই। ওই রুমে পড়া লাগবে না, এখানে পড়ো। না, আপনি কাজ করেন, বিরক্ত করতে চাই না। শোনো, একটা কথা বলার ছিল। কি কথা? তোমার ওই রুম পরিষ্কার করতে গিয়ে তোমার গেমের রিমোট ভেঙে ফেলেছি। নদী কথাটা বলে মাথা নিচু করে নিল। আয়ন বলে ওঠে, আপনি এইটা কিভাবে করলেন? আপনি জানেন আমার ওটা কত শখের ছিল, টাকাও দিবেন না, এখন আমি কিভাবে ওইটা কিনবো? ওইটার দাম কত জানেন? আই এম সরি। নদী নিচের দিকে তাকিয়ে সরি বলল। আয়ন মিটিমিটি হাসতে লাগলো। আয়ন বলে ওঠে, আমার ক্ষতি করেছেন, আমিও আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? আপনি রাগ করবেন না, আপনি আমার অনেক বড় ক্ষতি করেছেন। ওকে, করব না, বলো। ওই নাম্বার 2টা আমার, আমি আপনাকে বিরক্ত করছিলাম, আপনি আমার হাত খরচ দেন নাই, তাই জ্বালাতনের জন্য এমন করছিলাম। নদী কথাটা শুনে রেগে কিছু বলবে, তখনই আয়ন বলে ওঠে, আমি তো জাস্ট দুষ্টুমি করছি, আপনি আমার কত বড় ক্ষতি করেছেন আমি আপনাকে কিছু বলি নাই। ইচ্ছে করছে লাথি মারি একটা। রাগ কমান, আপনি কিন্তু আমার ক্ষতি করছেন। যাও সামনে থেকে, রাগ তুলো না। আয়ন কিছু না বলে পড়তে চলে গেল। আয়ন 10টার দিকে পড়া শেষ করে নিচে খেতে চলে গেল। সবার সাথে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ন সবার সাথে বসে গল্প করতে লাগলো। আয়নের ঘুম পাইলে আয়ন নদীর দিকে তাকিয়ে বলল, বউ, আপনার মেজাজ ঠান্ডা মনে হচ্ছে, একটা কথা বলতে চাই। আবার কি কথা? ওইট আগে দৌড়ানোর প্রস্তুতি নেয় তারপর বলি। মানে? আসলে হয়েছে কি? কি হয়েছে সোজা বলো। আসলে রিমোটটা আমি রাগের বশে ভেঙে ফেলছিলাম, পরে স্টিকার দিয়ে জোড়া লাগিয়ে ঠিক করে চালাচ্ছিলাম। আয়নের কথা শুনে নদী রাফি তো উঠে পড়লো। আয়ন দিল দৌড়। রাফি বলে ওঠে, তার মানে আমি ভাঙি নাই? হায় রে ফাজিল রে বাবা, এমন ছেলে আমি জীবনেও দেখি নাই। আর এইদিকে আমি ভয়ে কিনা কাঁপছিলাম।
আর এদিকে আমি নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছিলাম যে আমি ভাঙছি, বদমাইশ একটা। আর আমাকে সেই সুযোগে আমার সাথে বদমাইশি করছে। ওইটা বলে দিল। কিছু বলবো দেখে আমাকে বারবার বলছিল, আপনি আমার ক্ষতি করেছেন, রাগ দেখাবেন না। কি সাংঘাতিক ছেলে! মাথা ঠান্ডা করলে ওই বোম ফাটানোর মতো কথা বলে। ভাবি আমার জন্য নিজের দোষ দিয়েছিলেন, ধন্যবাদ ভাবি। আরে তুমি আমার ছোট ভাই তো। ওয়েট, আমি আসছি। ওকে শিক্ষা না দিলে হবে না। থাম, ওই তাও ভালো আছে। অন্যায় করলে সেটা আবার বলেও দেয়, লুকিয়ে তো আর রাখে না। শোন, এটা এত রাগা ঠিক না। ও যদি না বলতো তাহলে কখনো তোরা জানতে এগুলাম। তাই মাঝে মাঝে মাথা ঠান্ডা করা উচিত। তাই বলে আমাদের এভাবে বোকা বানাবে? তুমি জানো অফিসে থাকার সময় ওই আমাকে কি পরিমাণ বিরক্ত করছে। আমরা জানি ওই সব বলেছে, বাদ দে তো। বেচারা তোর ভয়ে তোর রুমে ঘুমাতে পারছে না, রাকিবের সাথে ঘুমাতে হচ্ছে। নদী মাথার কিছুটা ঠান্ডা হলে কিছুক্ষণ ওদের সাথে কথা বলে। রাফি উপরে চলে গেল। নদী রাফিকে বলল, তোমার ভাইকে বলো কিছু বলবো না, ওর রুমে যেন চলে আসে। ঠিক আছে ভাবি। নদী রুমে চলে গেল। রাফি রুমে গিয়ে আইনকে পাঠিয়ে দিল। আইন ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। দেখে নদী ড্রেসিং টেবিলের সামনে বসে পিনি করছে। আইন আস্তে আস্তে দরজা লাগিয়ে দিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। নদী ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠলে আইনের দিকে তাকাতেই দেখে আইন সাথে সাথে চোখ বন্ধ করে নিল। নদী মুচকি হেসে লাইট অফ করে দিয়ে পাশে শুয়ে পড়ল। নদীর শরীরে ঘ্রাণ আইনের নাকে আসলে আইন বলে ওঠে, বউ একটু জড়িয়ে ধরতে দাও না। ঘুমন্ত মানুষ কথা কিভাবে বলে? আমি কথা বলি নাই, আমি তো ঘুমাইছি তো। ফাজিল! ওই বউ আমার সাথে এমন কেন করছো? আমি কি করছি? তুমি তো অন্য কাউকে ভালোবাসো না যে আমাকে মেনে নিতে কষ্ট হবে। একটু জড়িয়ে ধরি না? ধরতে দিব, বাট আমাকে কিছু প্রমিস করতে হবে। যদি মানতে পারো তাহলে তোমাকে অনুমতি দিব, আর যদি না মানতে পারো তাহলে আমার কাছে আসলে মায়ের খাবা। নদীর কথা শুনে আয়ন লাফতে উঠে লাইট জ্বালিয়ে খুশি মনে বলল, বলো বলো কি করতে হবে, আমি সব কিছু করতে রাজি। নদী উঠে বসলো। আয়নের দিকে তাকিয়ে বলল, এই লুচ্চামি করতে পারবে না। আমি দেখেছি মেয়ে মানুষ পাইলে ফ্লার্ট করো। 2, মেয়েদের থেকে দূরে থাকবে। তোমার যা মন চাইবে আমার কাছে এসে বলবে, আমি পূর্ণ করার চেষ্টা করব। 3, মিথ্যা কথা কম বলবে। 4, আমার কথা মতো শুনতে হবে। 5, কলেজ ছুটি হলে সোজা বাসায়, কোনো ক্লাবে যাওয়া চলবে না। আর যত কথা আছে আমার সাথে বলবে। আমাকে বেস্ট ফ্রেন্ডও ভাবতে পারো, বউও ভাবতে পারো। মোট কথা আমি সব। বুঝতে পারছো আমার কথা? আইন নদীর কথা শুনে ভুল কুচকে তাকালো। আইনের তাকানো দেখে নদী বলল, ওকে বুঝেছি, পারবে না। ওকে ঘুমিয়ে যাও, আমাকে টাচ করার চিন্তা মাথায় নিয়ে এসো না। নদী শুয়ে পড়ল লাইট অফ করে দিয়ে। আইন সাথে সাথে নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি সব মানবো, বাট আমাকে কথা দিতে হবে। কি কথা? আমাকে কখনো ছেড়ে যাবেন না, আমাকে অনেক ভালোবাসবেন। আমি ছাড়া আপনার লাইফে তৃতীয় কোনো কিছু আসতে পারবেন না। আমার কাছে যেমন আপনি একমাত্র ভালোবাসা, তেমন আপনার লাইফে শুধু আমাকে রাখা লাগবে। আর আমার এই দুনিয়াতে আপন বলতে আমি আমার দাদু ভালো আম্মুকে চিনি, আর কাউকে আমি চিনি না। তারপর তাদের চিনতে চিন্তা নাই। সব বুঝলাম, বাট তোমার দাদু আর ভালো আম্মু ছাড়া কাউকে কেন চাও না? এই দুইটা মানুষ ছাড়া আমাকে কেউ সত্যি করে ভালোবাসে না। সবার খালি আমার আব্বুর সম্পদের উপরে লোভ। সবাই শুধু তাদের মেয়ের বিয়ে দিবে আর এই সম্পদের সব কিছু তাদের করে নেবে। আপনাকে বিয়ে করতে আমি প্রথমে রাজি ছিলাম না, পরে দাদুর উপর ভরসা করে আপনাকে আমি বিয়ে করি। আপনি রাগী হইতে পারেন, বাট আপনি সৎ। যেমন মেয়ে দরকার ছিল আপনি ঠিক তেমন। শুধু আমার বিষয়ে আপনি কঠোর। আমার এই বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আর বিষয়টা হলো তুমি আমার ছোট, যেটা আমি মেনে নিতে পারছিলাম না। হুট করে বাসায় এসেছি, হুট করে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। এই কয়েকদিনে বুঝতে পারলাম বিয়ে দিয়েছে কেন, এখানে আসতে হয়েছে। নিজেকে লোভী লাগছিল, তাই এড়িয়ে চলতে চাইছি। আর তোমার কাণ্ড দেখে বিরক্ত হয়েছিলাম, বাট এখন কি? কিছু না। এখন বলো মানবে কি না? ওকে মানবো, আপনি মানবেন তো? প্রমিস। তাহলে কাছে আসি। এখন আর মুড নাই, ঘুমাও, সকালে অফিস আছে। ওকে জড়িয়ে তো ধরতে দিবেন? ওকে ধরো। আর নদীকে শক্ত করে জড়িয়ে ধরল। নদী মিটে মিটে হাসতে লাগলো। আইন নদীকে সামনের দিকে ঘুরিয়ে বুকের উপর মুখ লুকিয়ে নিলে নদী কেঁপে উঠল। আর নদীকে কিস করতে লাগলো। আস্তে আস্তে নদী নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে লাগলো। আর নদীর মাঝে হারিয়ে যেতে লাগলো।
নদী আয়নের সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আয়ন নদীর বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। নদী আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন নদীকে বলল, বউ আমার একটু আদর করি। একদম না, ঘুমাও। সকালে অফিসে যাওয়া লাগবে। ঘুম থেকে না উঠতে পারলে সমস্যা। অফিসে অনেক কাজ আছে। আচ্ছা। আয়ন নদীর বুকে ঘুমিয়ে গেলে নদী আয়নের কপালে চুমু দিয়ে ঘুমিয়ে যায়। সকালে নদীর ঘুম ভাঙলে আয়নকে বালিশে শুয়ে দিয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হইলে দেখে আয়ন ঘুমো ঘুমো চোখে নদীর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিল। নদী ভুরু কুচকে তাকিয়ে বলে, কি ব্যাপার সকাল সকাল হাসি? কাহিনী কি? রাতের কথা মনে পড়লো তাই। ওরে ফাজিল, যাও গোসল করে আসো। 9টা বেজে গেছে, তাড়াতাড়ি যাও। বলেন কি? তাড়াতাড়ি করে গোসল করতে চলে গেল। নদী আয়নের জন্য শার্ট প্যান্ট বের করে রেখে তাড়াতাড়ি করে হেয়ার ড্রাই করে অফিসের জন্য রেডি হতে লাগলো। আয়ন গোসল করে বের হয়ে দেখে নদী রেডি হয়ে গেছে। নদী বের হয়ে গেলে আয়ন শার্ট প্যান্ট পরে নিচে চলে গেল। নদী তাড়াতাড়ি করে বের হইলে আয়ন বলে ওঠে, হ্যাঁ, এত তাড়াতাড়ি করছো কেন? আস্তে আস্তে তো অফিস, অন্যজনের অফিস না যে বকা দিবে কেউ। বস লেট করে গেলে আর সবাই কি করবে? তুমি লেট করে তুমি কলেজে যাও কিন্তু। ওকে যাও, যাবো। অফিসে গিয়ে কিছু খেয়ে নিব। নদী তাড়াতাড়ি করে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। সবাই আয়ন নদীর কথা শুনে আয়নের দিকে তাকালে তুলি বলে ওঠে, কি ব্যাপার রে? ভাবি তো প্রতিদিন ভোরে উঠে পড়ে, আজকে কি হলো? আর তুমি এত পরিবর্তন কেমনে হইলি? আপনি থেকে তুমি হয়ে বলে ডাকছিস। তোর চুল দিয়ে পানি পড়ছে, মাথায় হেয়ার ড্রায়ার করতে পারোস নাই? তুলির এই কথা শুনে সবাই আয়নের দিকে তাকালে। রাফি ছাড়া সবার মুখে মিটিমিটি হাসি। আয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়ন বলে ওঠে, ওইসব রাখো, আসল কথায়। আর কলেজে যাবি না? যামো, রেডি হতে গেলাম। তুই তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে আয়। আপনারা সবাই খাইছেন? জি, তুমি খেয়ে নাও। আয়ন উপরে চলে যেতে নিলেই তুলি বলে, কি রে, খাবার না খেয়ে চলে যাচ্ছিস কেন? এমনিতে সময় কিন্তু না। পরে খাবো, এখন খাবো না। কেন রে? বউ না খেয়ে আমি খেয়ে কলেজে যাব, তাই না? যা রেডি হয়নি, আমিও রেডি হয়ে আসছি। আয়নের কথা শুনে সবাই হা হয়ে গেল। আয়ন তাড়াতাড়ি করে রুমে চলে গেল। রুমে গিয়ে রেডি হয়ে ব্যাগে কাঁধে নিয়ে চলে আসলো। তুলি আয়নের সাথে নিচে নেমে পড়ল। দুজন বিদায় নিয়ে বের হয়ে গেল। তুলি আয়নকে জড়িয়ে ধরতে গেলে আয়ন বলে, মাঝখানে ব্যাগ রাখতো। কেন রে? রাখতে বলছি, রাখ। এমন গা ঘেঁষে সবসময় বসস কেন? আজ আমি তো এভাবেই বসি। থেকে বসবি না, ব্যাগ রাখ মাঝখানে। তুলি বিরক্ত হয়ে মাঝখানে ব্যাগ রেখে দিল। দুজন কলেজে চলে গেল। 1:45-এ ছুটি হয়ে গেলে আয়ন তুলিকে বলল, বাসায় যা, আমি অফিসে যাব। কেন? দরকার আছে। বউয়ের সাথে দেখা করতে যাবি নাকি? আয়ন বাইক নিয়ে সোজা অফিসের সামনে চলে গেল। অফিসে ঢুকে সবার সাথে হাই হ্যালো করে নদীর কেবিনের সামনে চলে গেল। আয়ন ভিতরে গেলে নদী বলে, আজকে কি চাই? কিছু না, অফিসের কাজ শিখতে চাই। ফাজলামি করো না, আজকে অনেক কাজ। যাও বাসায় গিয়ে গোসল করে খেয়ে ঘুম দাও গা। না, এখন ঘুমাবো। এখানে কোথায় ঘুমাবে? এখানে ত্রিধা বসে কাজ করছে। যাও বাসায়। এখানে সিক্রেট রুম আছে, আমার জন্য বানানো হয়েছিল। যাই হোক, খাবার খাইছো? কাজ শেষ হইলে খাবো। তুমি তাহলে এখান থেকে অর্ধেক খেয়ে নাও। আর ত্রিধা, আপনি যান, খাবার খেয়ে তারপর কাজ করেন। দিদা নদীর কথা শুনে খাবার খেতে চলে গেল। আর নদীর সামনে গিয়ে টেবিলের উপর বসে টিফিন বক্স খুলে নদীর দিকে খাবারের লোকমা ধোলে। নদী কাজ করতে করতে বলল, খাবো না, তুমি খাও। তুমি না খাইলে আমিও খাবো না। আর ওয়েট টিফিনকে দিয়ে গেল? রাফি এসেছিল। আর বিরক্ত করো না, বাসায় যেতে হবে। কোন বাসায়? আমার বাপের বাড়িতে। কেন? আম্মু আপু এসেছে কেন? আমাদের নিয়ে যাবার জন্য। ফুপি এসেছে জন্য থাকলো, না হলে তো সেদিনই নিয়ে যেত। ও আচ্ছা আচ্ছা, তুমি খাও আর কাজ করো। আর নদীকে খাওয়াই দিতে লাগলো। নদী আয়নের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, ঠিক কি করলে? নিজে কি খাবে? তুমি খাইছো, হয়ে গেছে। এইটুকু খাইলে হবে? বাসায় গিয়ে খেয়ে নিবে। যান তাড়াতাড়ি বাসায়। যাব না। আয়ন 2 লোকমা খেয়ে নিল। নদীর গালে কিস করে বলল, তখন যাও আমাকে ডাক দিয়ে। আয়ন বইয়ের তাকের পিছন থেকে একটা দরজা খুলে নদী হা হয়ে গেল। আয়ন রুমে চলে গেল। আয়ন খাট পরিষ্কার করে শুয়ে পড়ল। নদী কিছু বলার আগেই দ্বিধা চলে আসলো। আয়নকে না দেখে বলে, ম্যাম, ছাড় চলে গেছে নাকি?
জানি না, কাজ করেন। দ্বিধা কাজ করতে লাগলো, নদী মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে নদী আয়নকে ফোন দিলে আয়ন রুম থেকে বের হয়ে আসলো। নদী বুড়ুকুচকে তাকালে আয়ন বলে, হয়ে গেছে তোমার? চলো। আয়ন নদীর সাথে বের হয়ে গেল। গাড়িতে উঠতে গেলে আয়ন বলল, বাইকে আসো। আয়নের কথা শুনে নদীর ড্রাইভারকে চলে যেতে বলল। আয়নের কাঁধে হাত রেখে বাইকে উঠে পড়ল। আয়ন নদীর সাথে দুষ্টামি করে ব্রেক কষল। সাথে সাথে নদী আয়নের উপর গিয়ে পড়ে। নদী আয়নকে বলল, চোখে দেখো না নাকি? চোখে তো দেখি, বিট থাকলে আমি কি করব? চোখ দিয়ে দেখে যাও। আয়ন নদীকে নিয়ে যেতে লাগলো আর মাঝে মাঝে ব্রেক কষতে লাগলো। নদীকে নিয়ে বাসায় চলে গেল। নদী আয়নকে মারতে লাগলো। আয়ন নদীর মার থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, আরে বাবা, মারছো কেন? আমি কি করলাম? বদমাইশ মেয়েদের তুলে এমন করছো কার কার সাথে? এই ভুল বুঝছো, আমি এমন কারোর সাথে করি নাই। তুমি বউ হও তাই একটু মজা নিয়েছি। আমার সাথে মজা নেওয়া? দেখাচ্ছি মজা। আয়নকে মারবে সাথে সাথেই আয়ন বাইক রেখে নদীর হাত ধরে ঘুরিয়ে কোলে তুলে নিল। নদী মারতে চাইলে আয়ন জোর করে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। ভিতরে গেলে সবাই ভুরকুচকে তাকালে নদী বলতে লাগলো, আয়ান, নামিয়ে দাও বলতেছি। নদী মারতে নিলে আয়ন চেপে ধরলো। আয়নের ফুপি বলে, কি হয়েছে, নামিয়ে দিচ্ছিস না কেন? আর বলো না, ভালো আম্মু একটু দুষ্টুমি করলে ধরে ধরে খালি মারে। নামিয়ে দিলে মারবো, তাই কোলে তুলে নিয়েছি। এত নাচাড়া করে। আহারে। রূপার কথা শুনে সবে হেসে উঠল। নদী বলল, আয়ান, নামিয়ে না দিলে কিন্তু আরো মার খাবে। তাড়াতাড়ি নামিয়ে দাও, রাগ হচ্ছে কিন্তু। আয়ন 3 পর্যন্ত গুনে নামিয়ে দিয়ে দৌড়ে সিঁড়ির উপরে উঠে পড়ল। হাতের কাছে মনে হয় আসবে না। নদী রাগি লুক নিয়ে পড়ল। আয়ন ভেঙচি দিয়ে চলে গেল। নদী ওর দিক থেকে চোখ সরিয়ে পড়ল। তোমরা বসে আছো কেন? রেডি হয়ে নাও। আমরা সবাই রেডি, তোরা রেডি হয়ে নে। নদী চলে গেল। তুলি রাগ হতে লাগলো। নদী রুমে গেলে দেখে আয়ন ওয়াশরুমে গেছে। নদী ব্যাগ রেখে লাগেজ গোছাতে লাগলো। আয়ন বের হয়ে দেখে নদী লাগেজ গোছাচ্ছে। আয়ন নদীকে বলল, কি ব্যাপার, কয়দিন থাকবো? বেশ কিছুদিন থাকা লাগবে। কেন? আব্বু মাহফিল দিবে আর সবাই আসবে, কয়েকদিন থাকা লাগবে। ও আচ্ছা, তুমি যাও, আমি গুছিয়ে নেই। পারবে তো নাকি? হ্যাঁ পারবো, এগুলো তো নিয়ে যেতে হবে তাই না? নদী চলে গেল। আয়ন ব্যাগ গুছিয়ে নিতে লাগলো। নদী বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে হেয়ার ড্রাই করতে লাগলো। আয়ন গিয়ে হাতে নিয়ে চুল শুকিয়ে দিতে লাগলো। নদী আয়নের ঘাড়ে কিস করলে নদী ঘুরে তাকালে আয়ন অন্যদিকে তাকিয়ে থাকে। নদী আয়নের গালে কিস করে দিল। আয়ন খুশি হয়ে নদীকে ধরতে যাবে, সাথে সাথে নদী বলে ওঠে, এই দূরে থাকো, রেডি হয়ে নাও। আয়ন রেডি হতে লাগলো। দুজন রেডি হয়ে নিল। আয়ন নদীর কোমর ধরে ঠোঁটে কিস করতে যাবে, সাথে সাথেই তুলি এসে বলল, আমাদের হইল। নদীর সাথে সাথেই আয়নকে সরিয়ে দিল। আয়ন তুলির দিকে ভুরকুচকে তাকালে তুলি বলে, এখন প্রেম করার সময় নাকি? সবাই ডাকছে। তুই যা, আমরা আসছি। তুলি চলে গেল। আয়ন লাগেজ নিয়ে যেতে লাগলে নদী আয়নের সাথে নামতে লাগলো। সবাই মিলে যেতে লাগলো। আয়ন, নদী, রাফি, তুলি, রূপা উঠে পড়ল অন্য গাড়িতে। বাকিরা চলে গেল। আয়ন বাহিরের দিকে তাকিয়ে আছে। তুলি বলে উঠল, কি রে, ভালো কথা ভাবস নাকি? তোর ননদের কথা ভাবি। রে, কারো কথা ভাবস নাকি? আমার ননদ না, তোর বউয়ের। আমার বউয়ের কি? কিছু না, গেলে বুঝবি। কি বুঝবো? চল আগে, তাহলে বুঝবি। চুপ কর ভাই। নদীদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে 9টা বেজে গেল। সবাই নেমে পড়ল। বাসার ভিতরে গেলে নদীর চাচাতো বোনেরা সব আয়নকে ঘিরে তোল। আয়ন সবার সাথে কথা বলতে লাগলো। আয়নকে নিয়ে চলে গেল। আয়ন সবার সাথে আড্ডা দিতে লাগলো। রাফি আয়নের পাশে বসে আস্তে আস্তে বলল, ভাইয়া সাবধান, ভাবি কিন্তু আমাকে পাঠিয়েছে। আয়নের রাতের কথা মনে পড়তে সাথে সাথে ঢুক গেল। সবার থেকে একটু ফাঁকা করে বসে কথা বলতে লাগলো। 11টার দিকে সবাই নিচে চলে গেল। সবার সাথে খাবার খেয়ে সবার সাথে টুকটাক কথা বলে আয়ন রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে নদী শুয়ে পড়েছে। আয়ন দরজা লাগিয়ে দিয়ে লাইট অফ করে নদীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে চিল্লাপাল্লার শব্দ শুনে আয়নের ঘুম ভেঙে গেল। আয়ন চোখ খুলে দেখে ওর শালিকারা সব ডাকছে। আয়ন লাফ দিয়ে উঠে পড়ল। কি হয়েছে, এত ডাকছো কেন সবাই? নদীর কাজিনরা বলে, তাড়াতাড়ি উঠেন, সবাই এসেছে। আয়ন কথাটা বলে উঠে ওয়াশরুমে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে নিল।
ফ্রেশ হতে সবাই ওকে নিয়ে যেতে লাগলো আর নিচে নামতে লাগলো। আর নদীর নানি দাদিকে দেখে কাছে গিয়ে বলল। আসসালামু আলাইকুম বড় বউ, কেমন আছেন? আয়নের কথা শুনে নদীর দাদি নানি হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম পিচ্চি বর, আপনার ঘুম ভাঙে না? কখন এসেছি, আপনি তো নাক ডেকে ঘুমিয়েছিলেন। আয়ন বলে ওঠে, আমি কি জানতাম আমার বউরা এসেছে, তাহলে ভোরে উঠে পড়তাম। আয়ন নদীর নানি দাদির সাথে মজা করতে লাগলো। আয়নকে নদীর নানি দাদি সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ন এক এক করে সবাইকে সালাম দিয়ে কথা বলতে লাগলো। আয়নের ব্যবহারে সবাই অনেক খুশি হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে সবার সাথে আয়নের মিল হয়ে গেল। সবার সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ করে পিছনে ঘুরে তাকাতে চমকে গেল। আয়ন উঠে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। রূপার শাশুড়ি আয়নকে পেয়ে বলল, তুমি নদীর হাজবেন্ড? আমি অনেক খুশি হয়েছি। আমারও অনেকটা ভালো লাগছে। বড় আপুর হাজবেন্ড ডাক্তার সাহেব। ওই পিচ্চি, কেমন আছো? আয়ন রূপার ননদের দিকে এগিয়ে যাবে, সাথে সাথে হুট করে কেউ এসে আয়নকে মারতে লাগলো। সবে হতভম্ব হয়ে গেল। আয়ন ফ্লোরে পড়ে গেল। নদী দৌড়ে এসে লাঠি ধরে ফেলে। আয়নের শালিকারা ধরে তুলে। আয়ন সামনের দিকে তাকাতেই আয়ন চমকে গেল। নদীর সামনে মেয়েটাকে মারবে। সাথে সাথে আয়ন নদীর হাত ধরে ফেলে। সামনের মেয়েটা কান্না করতে লাগলো। নদী আয়নকে বলল, তুমি আমার হাত ধরলে কেন? তুই আয়নকে মারছিস কেন? মেয়েটা আরো কয়েকটা মারতে যাবে, কেউ কিছু বলবে, তুলি বলে ওঠে, লাবণ্য, মারো ওরে, ভালো করে মারো। তুমি ওকে চেনো? হ্যাঁ তো। সরি আপু, তুমি এখানে কি করছো? এটা রেখে দুজনের দিকে তাকিয়ে বলে, তোরা দুজন এখানে আসোস? ওকে একা কেন? আমি তোদেরকেও মারবো। আমার সাথে সব নাটক করছোস তাই না? মেয়েটা ওদের মারতে যাবে। দুজন দৌড়াতে লাগলো। সবে হাঁ করে তাকিয়ে থাকলো। দৌড়তে দৌড়তে তিনজন উপরে চলে গেল। আয়নও ওদের পিছন পিছন যেতে লাগলো। নদী ওদের পিছন পিছন যেতে লাগলে রাফি একটা রুমের ভিতর ঢুকে বলে, আপু, আমি জানতাম না ভাইয়া বিয়ে করেছে। আম্মু আমাকে বলে দেশে যেতে হবে, তোর ভাইয়া বিয়ে করেছে। আমি ভাবছিলাম তুমি হয়তো সেই, তাই খুশি মনে দেশে আসছি। বাট এসে দেখি তুমি না, অন্য কেউ। এখানে আমার কি দোষ? নদী এসব শুনে থমকে গেল। আয়ন মেয়েটার হাত ধরে টেনে রুমের ভিতর নিয়ে গেল। রাফি রুম থেকে বের হইলে দেখে নদী দাঁড়িয়ে আছে। রাফি হতভম্ব হয়ে গেল। আয়ন মেয়েটাকে বলল, কি সমস্যা? নাটক কেন করছো? অতগুলো মানুষের ভিতরে আমাকে কেন মারলে? মেয়েটা আয়নের কলার চেপে ধরে বলে, তুই কোন হিসেবে আমাকে ছেড়ে আমার কাজিনকে বিয়ে করলি? তোর সাহস কি করে হয় আমাকে ধোকা দেওয়ার? তুই কি ভাবছস আমি তোকে সুখে থাকতে দিব? আমি কখনোই সুখে থাকতে দিব না। তুই আমাকে ধোকা দিয়েছিস না? আমার মন নিয়ে খেলা করা আমি বের করব। এখন আমি নদী আপুকে আমাদের ছবি দেখাবো। ছবি? আয়ন চমকে গেল। আয়ন কিছু বলার আগে মেয়েটা বলে, আপু, তুমি আমার বয়ফ্রেন্ডকে কেন বিয়ে করলে? তুমি জানো ওর সাথে আমার সব কিছু হয়ে গেছে। তুমি কোন হিসেবে ওকে বিয়ে করলে? আর ওই আমাকে বিয়ে করার আশা দিয়ে তোমাকে কিভাবে বিয়ে করলো? আয়ন কিছু বলার আগেই নদী রেগে বলল, এসব কি বলছে আয়ান? নদী আমার কথা শুনো, আমার পুরো কথাটা শুনো। মেয়েটা নদীর সামনে ফোনে কিছু ফটো দেখিয়ে দিল। নদীর আগে দুঃখে হাত পা কাঁপতে লাগলো। আয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে ফ্লোরে থাকা লাঠি দিয়ে সজোরে বাড়ি মারল। আয়ন খাটের পর পড়ে গেল। নদী চিৎকার করে বলতে লাগলো, আমার বোনের মন নিয়ে খেলা করে, আবার আমাকে বিয়ে করলি? এমনটা কিভাবে করতে পারলি? আমাদের দুই বোনের জীবন নষ্ট কেন করলি? নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ন খাট থেকে উঠে নদীকে বলল, নদী আমাকে একবার কথা বলার সুযোগ করে দাও। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। তোর মুখে আমার নাম নিবি না, আমার ঘৃণা হচ্ছে তোর মুখে আমার নাম শুনে। একদম আমার নাম ধরে ডাকবি না। তুই যে লুচ্চা এটা জানতাম, বাট এত খারাপ তুই কিভাবে মেয়েদের মন নিয়ে খেলা করলি? দেখো, আমার কথা না শুনলে তুমি বুঝতে পারবে না, তুই আমাকে ভুল বুঝছো। আয়নের কোনো কথা না শুনে নদী কান্না করতে করতে বের হয়ে গেল। আয়ান নদীর পিছন পিছন যাবে, তার আগে মেয়েটা হাত ধরে ভিলেন মার্কা হাসি দিয়ে বলে, আমি বলছি না তোকে সুখে থাকতে দিব না। আমি তোকে না পাইলে কাউকে পেতে দিব না। আয়ন রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে থাপ্পড় দিয়ে বলল, তুই একটা খারাপ মেয়ে, লোভী মেয়েকে আমি বিয়ে করব?
তোর ধারণা হইল কিভাবে? আর তুই ওইসব কি পিক দেখালি? আমি তোকে কবে কিস করছি? আমার ফার্স্ট কিস আমার স্ত্রীকে করেছি। তুই এত নিচু মনে মানুষ কি বলবো? জাস্ট তোকে দেখে ঘৃণা হচ্ছে। তুই কখনো কোনো সংসারের জন্য সুখ আনতে পারবি না, যে সংসারে যাবি আগুন লাগিয়ে রাখবি আর ওই সংসার ধ্বংস হতে 1 সেকেন্ডও লাগবে না। আয়নের কথা শুনে মেয়েটা হাসতে লাগলো। থাম, তোর নিজের সংসার তো শেষ, তোর কোনো ধারণাও নাই। তোর বউ কি পরিমাণে রাগী তুই কি ভাবছস তোর সংসার টিকবে? একবার তোর উপরে বিশ্বাস ভাঙলে না, এটাই আর কোনো দিনও জোড়া লাগবে না। আমাকে ঠকাইছস না, দেখ কেমন লাগে। আয়ন থাপ্পড় মেরে বলে, তোর মতো কালনাগিনীর কথায় আমার সংসার ভাঙবে না। তোকে সবার সামনে প্রজেক্ট করলে তোর কি হবে বুঝতে পারছস? আয়নের কথা শুনে মেয়েটা হেসে বলে, নিজের বউকে আগে সামলা, তারপর কথা বলতে আসিস। আয়ন মেয়েটাকে মারতে যাবে, সাথে সাথে নদী রুমে ঢুকতেই মেয়েটা কান্না করার অভিনয় করতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে নদীকে বলল, আমাকে একবার কথা বলার সুযোগ দাও। আয়ন পায়ে ধরতে যাবে, সাথে সাথে নদী আয়নকে তুলে ধরে মেয়েটার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই তো পাক্কা খেলোয়াড় রে। শুনেছি তুই অনেক ভালো গেমার, বাট এখন তো দেখছি বাস্তবেও একজনের সংসার ভাঙতে পারদর্শী হয়ে উঠেছিস। আমি যদি আবার ঘুরে না আসতাম তাহলে তো আমি আমার স্বামীকে ভুল বুঝতাম। মেয়েটা বলল, আপু তুমি আমাকে ভুল বুঝছো। তুমি রাফি তুলিকে জিজ্ঞেস করো, আমাদের সেই 4 বছর রিলেশন। আমি আয়ানকে অসম্ভব ভালোবাসি। আয়ান আমার সরলতার সুযোগ নিয়েছে। মেয়েটা কথাগুলো বলে কান্না করে, আর কিছু বলবে তার আগেই নদী থাপ্পড় মেরে বলল, চুপ, একদম চুপ। আর একটা ফালতু কথা বললে তোর জিব্বা ছিঁড়ে ফেলে দেব। আমি সব কিছু শুনেছি। তুই এমন নাটকবাজ জানতে পারছিস? আমি সব শুনে ফেলেছি, তারপরও আমাকে ভুল বোঝানোর চেষ্টা করস। আমি তো তোকে খুন করে ফেলবো যদি আমি তোকে আমার স্বামীর আশেপাশে দেখি। নদী কথাটা বলে আয়নের হাত ধরে নিয়ে যেতে লাগলো। নদী ওর রুমে নিয়ে গেলে আয়ন নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বউ বিশ্বাস করো, ওই যে পিক দেখালো সব এডিট করা। আমি কখনোই ওকে কিস করি নাই, ওর সাথে আমি কিছু করি নাই। আমি মানছি আমি ফাইজলামি করি, বাট আমি কখনো কোনো মেয়েকে লিপ কিস করি নাই। আমি তোমাকে ফার্স্ট কিস করছি, তোমার সাথে প্রথম শারীরিক সম্পর্ক করেছি। ওর সাথে তোর পরিচয় কিভাবে হয়েছিল? গেমের মাধ্যমে ওর সাথে পরিচয় হয়, সেখানে থেকে কথা বলতে বলতে রিলেশন সম্পর্কে চলে যায়। আর ওই ভালো আম্মুদের বাসায় আগে ভাড়া থাকতো। আমি লন্ডন ঘুরতে গেলে ওর সাথে আড্ডা দেওয়া হয়েছে। ওর হাত ধরতে আমার শরম লাগতো, তখন তো আরও ছোটো ছিলাম। আমি বেশিরভাগ ওর পছন্দের সব অর্ডার করে ওর কাছে পাঠিয়ে দিতাম। যখন ভালো আম্মু রেগে যেত পড়াশোনা করি না, তখন ওর সাথে পড়াশোনা করতাম। আমি রাফি আমাদের সাথে থাকতো। আর এই সেলফিগুলো এমনিতে ওঠা হয়েছিল, বাট কিস করা এসব কিছু করি নাই, আল্লাহর কসম। বুঝলাম। তা ওকে বিয়ে কেন করো নাই? ছোটবেলার প্রেম তো হবে। ওই ভালো না, ওই লোভী আর অনেক ছেলের সাথে প্রেম করে। আমার থেকে যেমন জিনিসপত্র নিত, অন্য ছেলেদের থেকে সেমভাবে নিত। আর আমার কাছে ধরা পড়ে গেছিল। ওই লিভিং করতে গেছিল, তখন আমি দেখে কিছু না বলে দেশে চলে আসি, আর যোগাযোগ করি নাই। 2 বছর পর তো তোমার সাথে বিয়ে হয়ে গেল। বুঝলাম। এখন বলো আর কয়টা প্রেম করছো? এই একটাই, আর করি নাই। সত্যি তো? হ্যাঁ। প্রমিস করো আমাকে ছাড়া আর কাউকে এই মনে জায়গা দিবে না। প্রমিস, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না। দরকার ছাড়া কোনো মেয়ের সাথে বেশি কথা বলবো না। বাট তোমার বোনরা যে আমাকে টেনে টেনে নিয়ে যায়, আমি বললে তো শুনে না। কেউ জোর করলে বাহানা দিয়ে আমার কাছে চলে আসবে, ঠিক আছে? প্লিজ আমাকে আর ভুল বোঝো না। আমি অনেকটা ভয় পেয়েছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আয়ন কান্না করলে নদী আয়নের চোখে পানি মুছে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কখনো ভুল বুঝবো না, প্রমিস। আগে তোমার কথা শুনবো, তারপর অন্য কথা। তুমি আমার বিশ্বাস কখনো ভেঙো না। কখনোই না। নদী আয়নের কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরল। আয়ন নদীকে শক্ত করে জড়িয়ে ধরল।